আমরা মাটিয়া নাট্যমের কর্মীবৃন্দ শুরু করতে চলেছি আমাদের আজকের নাটক একাকী মানুষ। মানুষেরা বড় একা হয়ে পড়ছে, তাই অমানুষরা সমাজে দাপিয়ে বেড়াচ্ছে। নাটক একাকী মানুষ, রচনা ও নির্দেশনা রামপ্রসাদ মণ্ডল। শুরু করছি আমাদের আজকের নাটক একাকী মানুষ।
নাকি আমাদের দেশের মন্ত্রীরা কানে কানে টাকা চুরি করে, একটু টাকাদের কেউ ধরে না নাকি? যাবে সেসব কথা। এখন তুই আমাদের ওই বোন বিবিতলা কি হয়েছে সেইটাই আমাকে বল। ওখানে একটা লোক ছিল, সেই লোকটা অনেক লোক মেরেছিল। মা তাই নাকি? তারপর সেই লোকটাকে আজ পুলিশ মেরে ফেলেছে। বেশ করেছে, যেমন কাজ তা তেমন ফল। কম কথা বলো না দিদি, লোকটা নাকি ভালো ছিল। সে যেন গরিব লোকদের জন্যই লড়াই করছিল। ও মা, তুই যে কি বলিস, একবার বলিস লোকটা ভালো ছিল, আবার বলিস লোকটা অনেক লোককে মেরে ফেলেছে। তোর বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। আরে বাবা, মানুষ মারলে কি লোকে খারাপ হয়? তাহলে আমাদের দেশের পুলিশ মিলিটারি তারা তো কত মানুষ মারে। আরে তারা তো দেশে ভালোর জন্য মারে। আর এই লোকটা দেশের লোকের ভালোর জন্য করছিল। ও বাবা, তুই দেখি আদার নেতাদের মতো কথা বলছিস। হয়তো সত্যি কথা কইলি দোষ। তা জানবে ওসব কথা। গোবিন্দ কোথায়? সে আর বলিস, আর দুদিন হলো সে ঘরে ফেরে। ঘরে আর ফেলবে কি? ছেলেটাকে তুমি তো বাঙ্গুলে করলে। হ্যাঁ, আমি তাকে বাংলা করলো। কার কথা? আরে কবে থেকে বলছি যে ছেলেটা বেদাও কে কার কথা শুনে? তুমি বেদাও তুই তো বলছিস, আমি কতবার তাকে বলেছি, কে শোনে কার কথা? আরে বাবা, শোনার মতো করে শোনালেই শোনা। আরে বাবা তুমি বলছো, আরে না বলতো বিয়ে করবি, আর সে অমনি লাভ মেরে বললো হ্যাঁ মা মেয়ে দেখো। তুমি জানো একটা কি? দেখ শর্মা, যা জানিস নি সেই নিয়ে কথা বলছিস। তোরা ওদের বাইরে থেকে দেখিস, আর আমি ওদের বাপের থেকে দেখছি। ওরা ঘর সংসার করবার জন্য জন্মায়নি, ওরা আলাদা জাতের মানুষ। ও মা, সে কি কথা গো? গোবিন্দর বাপ ঘর সংসার করেনি, তাহলে গোবিন্দ? আর বিয়ে করলেই সংসার করা হলো? বউ ছেলে নিয়ে না ওদের ধরে রাখা যায় না। ওরা সংসারে থাকে অথচ থাকে না। এই জগৎটাই ওদের কাছে সংসার। ওদের সংসারে কারোর ওপর ওদের টান নেই, আমার সবার জন্য বুক ভরা ভালো। লক্ষ্মী, হ্যাঁ রে শর্মা, এই যে লোকটাকে পুলিশ মেরে ফেলেছে, বল না তার তো বাড়িতে মা বোন আছে, হয়তো বউ আছে। লক্ষ্মী, হ্যাঁ রে, ওই গোবিন্দর বাপটা সারাটা জীবন কার বাড়িতে অসুখ করেছে, কার মেয়ের বিয়ে হয়নি, কার ছেলে মেয়ের পয়সার অভাবে লেখাপড়া করছে না, এই নিয়েই জীবনটা কাটিয়ে। সংসারে কেউ যে ওদের ওপর ভরসা করে, কেউ যে ওদের জন্য অপেক্ষা করে আছে, সে কথা ওদের মনেই থাকে না। তা আমি জানি লক্ষ্মী, ঘুমন্দার মতো মানুষ ছিল না। সকলেই বিপদে আপদে ঝাঁপড়ে পড়তো। হ্যাঁ রে, একবার কি হলো জানিস তো, সে গেছে সন্ধ্যেবেলায় ফেরবার কথা ছিল, ফিরল না। সারা রাত গেল, তারপরের দিনও গেল, তাও ফিরল না। আমি তো কেঁদে কেঁদে সারা, কাউকে কিচ্ছু খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না, কেউ কোনো খবরও দিতে পারছি না। মা, তারপর 3 দিন বাদে যখন ফেরত এলো, ফুস্কো ফুস্কো চুল, চোখে কালি পড়ে গেছে, কিন্তু মুখে করুণ হাসি। বললো, গোবিন্দ মা খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। আহারে, কতদিন বোধহয় কিছু খাওয়া হয়নি। কোনো পরিস্থিতি নেই, যেন কিছুই হয়নি। তারপর খাওয়া হয়ে গেলে আমাকে শোনালো যে ভিমরায় কলেরা হয়েছে, সেইখানে কদিন করেছি। সেই গ্রামে না দেখভাল করার লোক ছিল না। যাই হোক, এই যাত্রা ওই গ্রামের লোকেরা বেঁচে গেছে, এই জন্যে সে আনন্দে আসতে পারে। কিন্তু বাড়িতে যে বউ ছেলে কি হলো, সেটা তো তার তো চিন্তাই নেই, ভাবনাই নেই। হ্যাঁ, খুবই ওই মানুষটার উপর। তারপরে আমি যখন বললাম তাকে যে দেখো, আমরা যে এত চিন্তায় ছিলাম, তুমি একবার আমাদের জন্য একটু ভাবলে না, একটা খবর পর্যন্ত দিলে না। তা কি বললে ঘুমন্দা? তখন হাসতে হাসতে কি বললে জানিস? বলে, লক্ষ্মীর সংসারে চিন্তা কেন? রাজা বলেছ মা, লক্ষ্মীর সংসারে আমি ভাবনা কিসের? এই তো বাবা গোবিন্দ, ভালো আছিস? আমি সব সময় ভালো থাকি না। সমস্যাটা হয়েছে ওই শ্যামলার বোন। কেন? তার আবার কি হলো? জামাইটার না ভারী অসুখ।
না, আমার কাছে টাকা নেই, আমি কোথায় টাকা পাবো? কেন বাবার পাশে তো ভাবনি? হ্যাঁ, তোমার বাবা তো লাখ লাখ টাকা জমিয়ে রেখে গেছে। ওরে তোরা মায়ের সঙ্গে ঝগড়া শুরু করলি কেন? আহ, ও দিদি তুমি একটু দাও না। ছেলেটা তেতে পুড়ে এলো। যেতে ঘুরে এলো না ছাড়, মনের মোষ দাঁড়িয়ে এলো। ওই ওই তোমার এক দোষ, তুমি চাও তোমার ছেলেকে নিজের কোন মস্তি তাড়িয়ে রাখ। না কিন্তু মা জানি কিছু লোককে তো মনের মোষ তাড়াতেই হয়, নাহলে তারা যার কোথায়? মাসি ঠিক বলেছি। দাও দাও এবার ছেলের কথার উত্তর দে। তোরা কি দেবো? তোর বাবার টাকা নিলে না সারাটা জীবন। জানি তাই তো। এখন জানো কি দেখলে কি দেখলে সবে তো শুনু, কারণ মামলা করবো না বুঝবে। ওরে বাবা, কার সঙ্গে মামলা করবি? মায়ের সাথে আমার ভাগ আমার কিন্তু চাই। হ্যাঁ ও মা, পাগল ছেলে। মা ছাড়া আর তোর আছে নাকি? তাই তো বলছি, মা ছাড়া আমারই বাকি আছে বলো না। তাই তো আমি বলি যে তোর মায়ের বিয়ে ওপরে মিলেমিশে রইলি তো পারিস। মিলেমিশে থাকবে, শালারা আমার হাড়কাটা জ্বালাবে কে? হাত দেবেন কি দেখলে? হ্যাঁ সবে শুরু, দাঁড়া দাঁড়া। দেখো যে আবার তোমরা দুজনে মিলে তর্ক। ছেলে তো তেতে ছেড়ে যাও না ও দিদি। হ্যাঁ, যাও, এটা কে ছেলেকে বলে বিয়ে বলো তো? করতে দাও। কে বলে, কে বোঝে এই কথাটা? যে ছেলেটা এলো, মা একটুখানি যাকে 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 আমি চান্দান সেরে আসি। বাড়িতে কি আছে বলো? খাওয়া দাওয়া দাও না মা, আমি চাটা সেরে আসি। যা যা, শিখি যা যা। চাটা সেরে আসি, খাওয়া দাওয়া মা। দিদি, অনেক বেলা হলো। আমি এবার যাই। দিদি, একটা কথা বলি। ওই যে বোন বিপিনতলা নিয়ে দু বোনে যে কথাবার্তা হলো, কাউকে যেন বলনি। হ্যাঁ, ওর থেকে কি হয় কে জানে। ওর থেকে কি হয়। ছেলেটা কদিন কদিন বাড়ি ফেরত এলো, কোথায় দুটি খেতে দেবো তা না, ঝগড়া শুরু হয়ে গেল। মা গো মা, অপরাধ নিও না মা, আমার ছেলে সুমতি দাও মা, তাকে ভালো রেখো মা, তাকে ভালো রেখো মা। দিনকাল বড় খারাপ হয়ে যাচ্ছে, বড় খারাপ হয়ে যাচ্ছে। দেখো এই ছোটবেলা থেকে ওই একটা কথাই শুনে আসছি, দিনকাল খারাপ হয়ে যাচ্ছে, দিনকাল খারাপ হয়ে যাচ্ছে। কেন? জগৎ সংসার গড়গড়িয়ে বেশ চলছে। আরে চলে তো যাবেই, সময় কি আর কারোর জন্য অপেক্ষা করে থাকে না, তাকে চলতেই হয়। তবে ওই বড় খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছি। খোঁড়াতে খোঁড়াতে করে দেশের এত উন্নতি হচ্ছে, কত রাস্তাঘাট হচ্ছে, কত রেল লাইন বসছে, কত শপিং মল, কত মদের দোকান, আর রাস্তায় ঘাটে তো গাড়ি ঘোড়ার জন্য চলাই যায়। দেশের 40 কোটি মানুষ হাত পেটা খেয়ে শুতে যাচ্ছে। আর আমাদের দেশের মেয়েরা এই যে এত শিক্ষায় দীক্ষায় উন্নতি হচ্ছে। একটু বেশি রাত হলে মেয়েদের রাস্তায় বেরোনো দেয়। তুমি দেখছি খারাপ জিনিসগুলো শুধু দেখো। কেন? দেশে ভালো কিছু হচ্ছে না নাকি? ভালো হচ্ছে না কি গো? এমন ভালো হচ্ছে যে বাচ্চারাও টের পাচ্ছে। হ্যাঁ, তোমার কথাটা তো ঠিক আমি বুঝতে পারলাম না। বলি শোনো, সেদিন পরাণ আমার নাতি আমাকে জিজ্ঞাসা করলো, দাদু বলো তো পুলিশের কি কাজ? তা তুমি কি বললে? আমি বললাম পুলিশের কাজ এই সাধারণ মানুষকে রক্ষা করা। তা শুনে সে কি বলল? সে শুনে বললে, না দাদু, পুলিশের কাজ চোর ডাকাতদের রক্ষা করা। হ্যাঁ, হ্যাঁ এই কথা বললে? হ্যাঁ, বললে দেখো, আরো আমাকে বুঝিয়ে বললো, এই দেখো জেলখানা পুলিশ পাহারা দেয়। কেন? না যাতে ওই চোর ডাকাতদের কেউ ক্ষতি করতে না পারে। আবার সেই পুলিশ বাইরে নেতা বাবাজিদের পাহারা দেয়, কারণ পাবলিক যারা নেতাদের। এই ওইটুকু ছেলে এই কথা বললে? তাই তো তোমাকে বলছি, দেশের ভালো হয়ে সেই ভালো যদি সাধারণ মানুষের কাজে না আসে, তাহলে সেই ভালো হয়ে লাভ কি? বাবা, তুমি দেখছি আজকাল রাজনীতিবিদদের মতন কথা বলছো। এই তো তুমি এ কথা বলছো, সাধারণ মানুষের কথা বললেই কি রাজনীতি হয়ে গেল? আরে বাবা, তুমিও তো সারাটা জীবন মানুষের জন্য কাজ করে এসেছো। তাতে আমার কি লাভটা হলো? আমার বড় ছেলেটা লেখাপড়া জানা ছেলে, আরো ভালো থাকার লোকে বাবা মাকে ছেড়ে চলে গেল। আর আমি একটা শিক্ষক, সারাটা জীবন ধরে ছাত্রদের
ওদের পড়িয়ে এসে পেনশনের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়। আর আমার ওই জোয়ান ছেলেটাকে ওরা দিনের বেলা গুলি করে মারলো, আমি তো কিছু করতে পারলাম না। সব আমি জানি নিবারণ, তোমার ব্যথাটা আমি বুঝি, তবুও তো মানুষের কথা না ভাবলে চলবে না। আজও এই গায়ের মানুষ তোমার দিকে তাকিয়ে থাকে। আমি যখন প্রতিমার দিকে তাকাই তখন আমার কি মনে হয় জানো, একটা ছুরি নিয়ে এসে সেই তাদের বুকের মাঝখানটা বসিয়ে দিই যারা আমার ছেলেকে মেরেছিল। ওটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট বলছো? একটু কষ্ট, দিনের বেলা পুলিশ গুলি করে মারলো। দেখো, গুলি চালাতে গেলে যদি পুলিশের গুলি চালাতেই হয়, সেটা তো মানুষের কোমরের নিচে লাগানো উচিত। দেখো, সেদিন রাস্তায় বড় গন্ডগোল হচ্ছিল, গুন্ডাবাজি হচ্ছিল। দেখো, এই গুন্ডাদের কারা বাদ করবে? এই পুলিশের চোখের সামনে ওই বক্কা চেনো সেলিং করে বেড়ে ওঠেনি। পুলিশ টাকার বিনিময়ে ওদের গুন্ডাবাজিকে বাড়তে দেয়নি। ঠিকই বলেছো, তোমার দুঃখটা আমি বুঝি, কিন্তু তবু মানুষের কথা ভাবতে হবে। দেখো, একটা কথা তোমাকে পরিষ্কার বলি সনাতন, এই মুখে শুধু বড় বড় কথা বললে হবে না। যদি সরকারের চরিত্রটাই না বদল হয়, তাহলে গণতন্ত্র বলো, সমাজতন্ত্র বলো, পরাধীনতা বলো, স্বাধীনতা বলো, সব একাকার হয়ে যায়। নিবারণ, দেখো, ক্ষুদিরাম, নেতাজি, প্রফুল্ল চাকি, প্রীতিলতা, এরা কি সব ভুল করে গেল? এদের স্বপ্ন কি সব মিথ্যে হয়ে গেল? সব স্বপ্ন হয়তো সত্যি হয়নি, তবু তো আমাদের থামলে চলবে না। আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হবে। দেখো, আমার আর স্বপ্ন দেখার ইচ্ছে নেই জানো। আমার চোখের সামনে সমস্ত স্বপ্নগুলো ধূসর হয়ে যায়। তাই ওই যে মালতী মালিক, কিংবা ওই সীতারানী হরি, কিংবা ওই কৃষ্ণদের মেয়েটা সব একাকার হয়ে যায় জানো। ওদের লাঞ্ছনা রাজনৈতিক ব্যক্তিদের কাছে একটা পণ্যে পরিণত হয়। ঠিক বলেছ, সব রাজারাই ওই মুখোশের আড়ালে মুখ ঢাকে। আর প্রসপেরাস ইন্ডিয়া দরিদ্র ভারতবাসীর মুখের উপর বসে কাপালিতে স্বপ্ন। হ্যাঁ গো, তোমরা দুই বন্ধু মিলে তো সেই থেকে গল্প করেই চলেছো। এদিকে বেলা যায়। ভালো তত্ত্ব কথা শোনালে বন্ধু। ওই লালাবাবু বলেছিলেন না, বেলা যায়। অত কথা নয় গো ঠাকুর। সন্ধে হয়ে এলো, প্রতিমাটা তো এখনো ফিরলো না। ফেরেনি? না। ইমা অন্যদিন তো এত দেরি করে, না বড্ড দেরি করছে তো আজকে। হয়তো কোনো কাজে আটকে গেছে। কাজে ছাড়া বাড়ির বাইরে থাকার তবু আমার একটু চিন্তাই হয়। যাওয়া দিনকাল করেছে। চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। আজকাল তুই টিভি রেডিও খুললে কত রকমের দুঃসংবাদ। সত্যি একটা দুঃসময়ের মধ্যে চলেছি। একটা অদ্ভুত আধার আমাদের যেন ঘিরে ধরতে চাচ্ছে। অদ্ভুত আধার এক পৃথিবীতে এসেছে আজ। যারা অন্ধ, সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। যাদের হৃদয়ে কোনো ভালোবাসা নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আছে তাদের সুপরামর্শ ছাড়া। যাদের মধ্যে আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় অমন সত্যবাদিনী নির্বাসী পথ বা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য হয় তাদের হৃদয়। এই তো আমার মা এসে গেছে। এবারে সন্ধ্যাকালে এলে যাবে সার কিরণ। তা মা এত দেরি কেন? আর একটু কাজ ছিল বাবা, পরে বলছি। তা সন্তান দাদা কখন এলেন? এই অনেকক্ষণ এসছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ দাদা। আপনারা চা খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, প্রস্ত হয়ে গেছে। তুমি হাত মুখ ধো, আমি এই সন্ধ্যেটা দিয়ে চা করে। না না, তুমি সন্ধ্যেটা দাও না, আমি চা করে আনছি। তোমরা খাও, বুঝলে? আমি কাকিমা ভালো আছেন দাদা? কাকিমা ভালো আছে, ওই পুরোপুরি যেরকম থাকা আর কি। আর ওই নাতনিটাকে নিয়ে তার দিন চলে যায়। রায় কেমন আছে? খুব দুষ্টু হয়েছে। ঠিক আছে, তোমার স্কুল ভালো চলছে তোমার? হ্যাঁ হ্যাঁ, এই চলছে একরকম। হ্যাঁ, আসছি কাকা। শোনো নিবার, হ্যাঁ আমি তাহলে চলি। না না, আমার খুব কাজ আছে, চা খেয়ে নে। চাটা খেয়ে যান না দাদা। না না, একটু আমাকে ওই কাউন্সিলরের বাড়ি যেতে হবে। আমার তোমার কাউন্সিলরের কাছে কি দরকার? আরে বলো না, এই আমার নাতনিটা ওর রেশন কার্ডটা করতে পারছি না। তাই চাই দেখি যদি একটু শুনতে পাই। এই দেখো, আমি এতক্ষণ এই কথাই বলছিলাম, তোমার নাতনি একটা স্বাধীন দেশে জন্মেছে, রেশন কার্ডটা তার ন্যায্য পাওনা, তার জন্য তোমাকে ওই তকবির করে বেড়াবে। আরে এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে ভাবলে চলে? না না, এরকম ছোটখাটো ব্যাপার নয়, শোনাবো ছোটখাটো ব্যাপার নয়।
এইসব ছোটখাটো ব্যাপার দিয়েই তো একটা প্রশাসনের চরিত্র বোঝা যায়। না, ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে আরেকদিন কথা বলবো, বুঝলে? আবার একটু দেরি হয়ে যাবে। হ্যাঁ, দেরি করে গেলে বাবাজি বলবে আজ হবে না, অন্যদিন আসুন। ঠিক আমি আসি। হ্যাঁ, কাজে যাই। নেতাদের ব্যাপার তো বোঝা বড় না। ও, যায় না চুদা, তোর মা কই? আসছে। তা আজ এত দেরি হলো যে? তোমার তো সেই 4টেই ছুটি। একটু কাজ ছিল না। কাজ তো ইচ্ছে, তাই বলে রোজ রোজ এত দেরি করে ফেরা। আমাদের তো সমাজে বাস করতে হয়। কি বলছো তুমি? আমি তো উকিল বাবুর বাড়ি গিয়েছিলাম। আমাদের কেসটা তো এখন শুরু করার কথা। সে কথা তো লোকে বুঝবে না। তুমি সমস্ত মেয়ে রোজ রোজ এত দেরি করে ফিরলে। তাছাড়া আর কেস করে কি হবে রে মা? আমরা কি আর আমাদের ছেলেকে ফিরে পাবো? তুমি এই কথা বলছো বাবা? তুমি না বলেছিলে শেষ দেখে ছাড়বে? বলেছিলাম তো তোর মা, কিন্তু যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে কিছু হবে না। আমাদের দেশের পুলিশের কোনোদিন বিচার হয় না। তুমি ভুল করছো বাবা। এটা গণতান্ত্রিক দেশ। তাই বুঝি? তো আমি তো মনে কোনো বল পাই না। আমরা সবাই যদি হাল ছেড়ে দিই তাহলে তো এই ব্যবস্থাটাই স্বাভাবিক হয়ে যাবে। সাধারণ মানুষ ভাববে তাদের বুঝি মরাটাই স্বাভাবিক, আর প্রশাসন ভাববে কয়েকটা মানুষের প্রাণ তো যেতেই পারে। এমনটা তো হয়েই থাকে। না, তুমি ভুল করছো। এটা হতে পারে না, এটা হওয়া উচিত নয়। দেখ মা, একটা কথা বলি, আমি তোকে যা বলছি সেটা হয়তো অন্যায়, বা তোকে যেটা করতে বলছি সেটা হয়তো ঠিক নয়, কিন্তু তবু মনে হয় বাস্তবটা মেনে নেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। তাছাড়া তুমি একা মেয়ে, পারবে পুলিশের সঙ্গে লড়াই করতে? তুমি এতটা না, তোমরা তো আছো আমার সঙ্গে। না, আমি তোমার সঙ্গে। আমাকে সমাজে বাস করতে হয়, সমাজের নিম্নে মন্দ শুনতে হয়। মা, এর মধ্যে নিন্দে মন্দের কথা কেন আসছে? বলো বলো, আমি কি কোনো নিন্দের কাজ করেছি? বলো বলো প্লিজ মা, চুপ করে থেকো না। আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলছি, শোন, তোর মা বা আমি, আমরা দুজনেই ভালোভাবেই জানি যে তুই কোনো অন্যায় কাজ করতে পারিস না, বা এমন কাজ করবি না যাতে আমাদের নিন্দে হয়। কিন্তু তবুও বলি, সমাজের স্রোতের বিরুদ্ধে একা একা লড়া। মাস্টারমশাই আছেন নাকি? এই দেখো, সন্ধ্যেবেলা আবার কি? আমি দেখছি। আসুন দাদা। কেমন আছেন? ভালোই হলো তুমি বাড়িতেই আছো, তাহলে সকলের সামনে কথাটা বললেই ভালো। ও, বুঝলে, খবরটা কি? খবর বোধহয় শুনেছেন আপনি, ওই রেল লাইনের ধারে হাত পা বাঁধা একটা মেয়ের লাশ পাওয়া গেছে। কাজের বাড়ি? আরে একটা স্বাভাবিক ঘটনা। আরে এটা কি আপনি স্বাভাবিক ঘটনা বলছেন? আমি বলছি না, শুনলে বলছে এই যুগ আর এই সমাজ, এই সময়। দেখো আমাদের সময় না, রাস্তায় একটা কুকুর মরে পড়ে থাকলে পাড়া মামা একবারে হইচই পড়ে যেত, আর এখন রাস্তায় একটা লাশ পড়ে থাকলে মানুষ অন্যদিকে তাকিয়ে চলে। তুমি থামো তো। কাজের বাড়ি নিয়ে কিছু জানতে পারলে? হ্যাঁ, ওই খালপাড়ে যে বস্তিটা আছে ওদের নিয়ে হবে এটা। ও বাবা, তাহলে ও তো অত্যন্ত বাজে মেয়ে, ওকে তো ধর্ষণ করে দেওয়া যায়, ওকে খুন করা যায়। মাস্টারমশাই, আপনি বোধহয় উত্তেজিত হয়ে পড়েছেন। বাবা, তুমি থামো। আসলে তো মেয়েটার বয়স কত? কত আর এই 20-22 হবে আর কি। সধবা না বিধবা? দেখো, অত শত আমি জানি না, খবরটা শুনে যাচ্ছিলাম থানার দিকে, ভাবলাম মাস্টারমশাইকে খবরটা দিয়েই যাই। কেন আমাদের বাড়িতে একটা ওইরকম বধযোগ্য মেয়ে আসে বলে? দেখুন, আপনি যদি এভাবে কথা বলতে থাকেন। তা কিভাবে কথাটা বলবো? শুনলে না, তোমার খবরটা শোনার পর গিয়ে রিয়াকশনটা দেবে। তাদের বাড়ির মেয়ে, সধবা না বিধবা, বয়স কত, কেন কেন এসব জিজ্ঞেস করছিল জানো? কারণ আমার বাড়িতে ওরকম একটা মেয়ে আছে,
খোঁজ করবে না? এখন শৈলেন, প্রাকৃতিক দুর্ঘটনা এড়ানোর ক্ষমতা আমাদের নেই, তাই তার থেকে নিষ্কার পেলে আমরা মনে শান্তি পাই না, ঠিক কথা। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এই যে একটা মেয়ে লাশ হয়ে গেল, এর থেকে তো শুধু নিজেদের বাঁচলে হবে না, আমরা তো ইচ্ছে করলে এই ঘটনাগুলো আটকাতে পারতাম, আমরা এটাকে আটকাতে পারতাম। পারতেন ছিলেন না? আপনারা চাইলে, আপনাদের প্রশাসন চাইলে এটাকে আটকাতে পারত। আরে আমাদের প্রশাসন বলছে কেন? তা তোমাদের প্রশাসন বলবো না, এই সমাজে ভালো মন্দ সব দায়িত্ব তো তোমরাই দিয়েছো বলে দাবি করছো, তা তোমরা পারো না সব বন্ধ করতে? আপনাদের প্রশাসন শুধু নিরীহ মানুষের মুখ লক্ষ্য করে গুলি চালাতে পারে, বৃদ্ধা কাঠুরানির চোখ বন্ধ করে দিতে পারে, বনবাসী মানুষদের উদ্বাস্ত করে দিতে পারে, আর পারে না এই গুন্ডা বদমাইশকে শাস্তি দিতে। দেখো, তুমি কিন্তু বড় আপত্তিকর কথাবার্তা বলছো। তুমি ভিতরে যাবো মা, তোমার বাবা এখানে কথা বলছে, তাই কথা বলতে হবে, তাই না? ঠিক আছে মা, তুই যা, তুই যেতে যা মা। দেখো শৈলেন, ওর মনের অবস্থাটা তো তুমি জানো। হ্যাঁ মাস্টার মশাই, আমি জানি বাদলের মৃত্যুটা, কিন্তু ওটা তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। না শৈলেন, ওটা অ্যাক্সিডেন্ট নয়, কারণ অ্যাক্সিডেন্ট হলে ওর বুকে গুলি লাগতো না, গুলিটা কোমরের নিচে লাগার কথা ছিল। কি করবেন বলুন, যখন পুলিশ নিজেদের প্রাণ বাঁচাতে গুলি চালায় তখনও তো হিসেব নিকেশ করে। তুমি ভুল করছো, সেদিন যারা গুলি চালিয়েছিল তারা সাধারণ গুন্ডা বদমাশ নয়, তারা রীতিমতো ট্রেনিং পাওয়া পুলিশ। কোথায় গন্ডগোল হলে কিভাবে থামাতে হয়, আর যদি গুলি চালাতেই হয় কিভাবে গুলি চালাতে হয়, সেই জন্য তাদের বিশেষভাবে ট্রেনিং দেওয়া। কি করবেন বলুন, তবু উত্তেজনার মুহূর্তে নিজেদের প্রাণ বাঁচাতে যখন। তুমি ভুল করছো, পুলিশ সেদিন যেদিকে তাক করে গুলি চালিয়েছিল সেদিকে একটাও বন্দুকধারী ছিল না। তো ঘটনা কিছু ছিল। আজকে মারা গেছিল, তার কাছে একটা দেশলাই কাটা উচিত। না মানে আমি বলতে চাইছি ওটা একটা অ্যাক্সিডেন্ট। না, এটা অ্যাক্সিডেন্ট নয়। দেখো, অ্যাক্সিডেন্ট হতো যদি আমি ধরতাম, এ ধরনের ঘটনা খুব কম হচ্ছে, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার কথা হয় না। কি করবেন বলুন, গুন্ডাবাজি চলতে থাকলে। গুন্ডাবাজি চলতে থাকে, মানুষরা তাহলে গৃহবন্দী হয়ে থাকুক, রাস্তায় বেরিয়ে কোনো দরকার নেই। আর যদি তুমি রাস্তায় বেরো তাহলে তুমি গুলিকে মারা যেতে পারো, এবং সেটা দুর্ঘটনা। আরে আপনি এমন ভাবে কথা বলছেন যেন গুলিটা আমি করেছিলাম। আরে তুমি না করো, তোমার লোকেরা জানে। আরে পুলিশ কি আমার লোক না আমি মন্ত্রী নামলাম? তা তুমি তো তাদের হয়ে কথা বলতে এসেছো। আচ্ছা বলতে, তুমি একটা কথা আমাকে বলো যে পুলিশ এতদিন ধরে যতবার গুলি চালিয়েছে তার কটা বিচার হয়েছে? কেন যে হয়নি সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। সেটাই অ্যাক্সিডেন্ট। মানে বলতে চাচ্ছি যে পুলিশের গুলি চালিয়ে মানুষ মারাটা স্বাভাবিক ঘটনা, কিন্তু তার বিচার হওয়াটাই অ্যাক্সিডেন্ট। তাই আমাদের দেশের পুলিশ বিচার ব্যবস্থা কিন্তু ভয় পায় না, তাই তারা তাদের মুখ লক্ষ্য করে গুলি চালায় যাদের ট্যাক্সের পয়সা তাদের নাই। আবার কি জানো শরীরের বড় দুঃখ হয় দেখে যে স্বাধীনতার এত বছর পরেও স্বাধীন দেশের একটা পুলিশ সাধারণ মানুষের বন্ধু হতে পারে। আবার আপনি ভুল করছেন, পুলিশ কিন্তু ইচ্ছে করে বাদলকে মারেনি। দেখো, আমি ইচ্ছে অনিচ্ছের কথাটা বলছি না, আমি তার আচরণ নিয়ে প্রশ্নটা করছি। এটা একটা স্বাধীন দেশ, তাই পুলিশ তার ক্ষমতাও প্রচুর, তার সঙ্গে একটা সংসদ বিচার ব্যবস্থা তাদের ক্ষমতাও প্রচুর। আপনি মানছেন তাহলে তো যে পুলিশের ক্ষমতা প্রচুর? হ্যাঁ, মানছি। তবে এও বলছি যে সেই ক্ষমতাটা তারা জনগণের কাছ থেকে পেয়েছে, তাই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তাদের বিচার বিবেচনা করতে হবে। লাগামহীন ক্ষমতা তারা ভোগ করতে পারে না। ও আপনি কি তাদের ক্ষমতা লাগাম করিয়ে দিতে চান নাকি? বুঝলেন, তাদের ক্ষমতায় আমি লাগাম পড়াতে চাই না, কারণ এই গণতন্ত্র তাদের ক্ষমতায় লাগাম পরিয়ে দিয়েছে। আমি শুধু মনে করিয়ে দিতে চাচ্ছি যে তারা লাগামহীন ক্ষমতা ভোগ করে আমার এই গণতন্ত্রটাকে যেন ধ্বংস না করে। আচ্ছা আপনি আমার একটা কথা বোঝার চেষ্টা করুন, এই যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে তার জন্য গভর্নমেন্ট দুঃখ প্রকাশ করেছে, তাছাড়া বাদলের পক্ষে চাকরিও দিয়েছে, আর ক্ষতিপূরণ হিসাবে দেখো, প্রতিমার চাকরিটা কারো দয়ার দান নয়। সরকারি নিয়মে কেউ কর্তব্যরত অবস্থায় মারা গেলে তার স্ত্রী অথবা সন্তান কেউ চাকরি পায়, প্রতি মাসে এইভাবে চাকরি থাকে। আর তুমি ক্ষতিপূরণের কথা বলছো? আমার ওইটুকু বিধবা মেয়েটার বৈধব্য তোমরা টাকা পয়সা দিয়ে কিনে দিতে চাইছো? না মানে আপনি যদি আমার সব কথা উল্টো মানে করেন তাহলে তো আলোচনা করে কোনো লাভ নেই। আমি তো তোমার সঙ্গে কোনো আলোচনা করতে চাইছি, কিন্তু আমি যে আপনার প্রতিবেশী, আপনাদের ভালো মন্দের দায় দায়িত্ব তো আমাদের ভাবতেই হয়। ভালো মন্দ
খুনের খবরটা আমাকে শুনিয়ে দিতে আমাকে ভয় দেখাতে এসেছে। একটা কথা মনে রেখে চলে, আজ তুমি ক্ষমতায় আছো, আগামী দিনে ক্ষমতায় নাও থাকতে পারো। আজকে যে পুলিশকে তুমি বন্ধু ভাবছো, যেদিন তুমি ক্ষমতায় থাকবে না সেদিন এই পুলিশ কিন্তু তোমার দিকে বন্দুকটা করবে। আবার আপনি ভুল করছেন। পুলিশ কিন্তু ইচ্ছে করে বাদলকে মারেনি মাস্টার মশাই। না, পুলিশ ইচ্ছা করে তো মাদককে মারেনি, একটা পথচারীকে মেরেছে। আপনি প্রতিবাদ করতে চান, তাই তো? প্রতিবাদ তো আমি করার জন্যই তোমাকে বলছি। শোনো, একটা কথা তোমাকে আমি বলি, একটা অনুরোধ আমি তোমাকে করছি। এই ব্যাপারটা নিয়ে আর আমি তোমার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই করুন। তাই তো আমি করছি, কিন্তু বড় ব্যথা লাগে, বড় দুঃখ লাগে পাশে কাউকে না পেয়ে, তাই পুরো একা লাগে নিজেকে। ঠিক আছে, আপনি যা বোঝেন করুন, আমি আর আসলের মধ্যে নেই, চললাম। এসো, আর কোনোদিন আমার সঙ্গে আলোচনা করতে এসো না। সৌরভকে তুমি তাড়িয়ে দিলে? দাঁড়িয়ে দিলেন কোথায়? আমি ওকে বুঝিয়ে দিলাম যে ওর মতলবটা আমি বুঝতে পেরেছি, তাকে পালিয়ে গেল। সোনিয়া তো ঠিকই বলছিল, পুলিশের সঙ্গে লড়াই করে আমরা পারবো। দেখো, সব লড়াই সব জেতা যায়। হার জিতের কথা আমিও বলছি। কিন্তু ওরা তো আরো অনিষ্ট করতে পারে। আমার ওইটুকু মেয়েকে বিধবা বানিয়ে দিয়েছে, আর কি অনিষ্টতা করতে পারে? মেয়েদের আরো নানান সর্বনাশ আছে। ধরিত্রী, ধরিত্রী কি বলছো তুমি? কি বলছি আমি জানি না, আমি কি বলছি। বড্ড ভয় করে গো। কিসের ভয় মা? কিসের ভয় তুমি জানো না? সমস্ত বিধবা তুমি, ওরা যদি তোমাকে মা, আমি হাত জোর করছি, তুমি তোমার লড়াই থামাও।
চিৎকার করে নানান লোকে নানান কথা বলছে। বাবা তুমি আমাকে বলো আমি কি করতে পারি? আমি কি পারি আমার এই লড়াই ছেড়ে পালিয়ে যেতে? একটা মানুষ যাকে ঘিরে আমরা সকলে চলছি না তাদের বুঝি রে মা, সব বুঝি। তাই তো মাঝে মাঝে বড় দুর্বল হয়ে পড়ি, বিশেষ করে ওই শৈলেন্দ্রা যখন পরকে ভয় দেখায় তখন তোর কথা ভেবে। কিন্তু বাবা আমি যে সবসময় ভাবি তুমি আসো আমার পাশে আমার সঙ্গে যোদ্ধা। এটা একটা বড় আশঙ্কা, বড় আশঙ্কা চারদিক থেকে আমার ঘিরে ধরে। তখন বড় একা মনে হয় আমাকে রে মা, বড় একা মনে হয়। না বাবা আমরা একা নই। এই কেসটা চালাতে গিয়ে আমি দেখেছি এমন অনেক মানুষ আছে যারা অন্যায় প্রতিবাদ করতে চায়, কিন্তু তারা তো সামনে আসতে ভয় পায়। আসলে অন্যায় সহ্য করতে করতে তার প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। আর আমাদের চারপাশে খারাপ মানুষের সংখ্যা এত বেড়ে গেছে যে ভালো মানুষের ভয় হয়ে যাচ্ছে। সেই জন্যই তো তোর মা এই কথা বলে। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। কিন্তু তুই শৈলের কথাগুলো তো শুনলি। জানি বাবা ও আমাদের ভয় দেখাতে এসেছে, তাই তো ওদের মধ্যে লোকেদের আমি বুঝিয়ে দিতে চাই ওইসব কেসোদের আমরা ভয় দেখাই। আমরা বড় বিপদে পড়েছি, দরজা খুলো। কারা আপনারা? দরজা না খুললে বলবো কি করবো? কিন্তু ভয় নেই, আমরা ছোট টাকা নই, সব মেয়ে ধরো। হ্যাঁ তাই তো। যাও বাবা। আমি যেতে পারি। একদম চুপচাপ থাকবেন। কোনোরকম চালানোর চেষ্টা করবেন না। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি এখানে। কিন্তু আপনারা আমরা কারা পরে শুনলেও চলবে, শুধু আমাদের লিখিয়ে তোমার ব্যবস্থা করে দিন। আপনাদের এই ঘরটায় কারা থাকে? ওটা আমাদের শোবার ঘর। আর ওটা আমার আপনি তো আমার মেয়ে। ঠিক আছে শুনুন, দু একদিনের জন্য আপনারা এই ঘরটায় থাকবেন আর ওটা আমাদেরকে ছেড়ে দিন। কেউ এলে বলবেন আপনাদের বাড়িতে কেউ আসুন। আর বেশি চালাকির চেষ্টা করবেন না। কারণ ওই ঘর থেকে কিন্তু আমার এই পিস্তলটা আপনাদের উপর নজর রাখবে। কিন্তু আমি জানতে চাচ্ছি তোমরা কোনো খুন টুন করে আসোনি তো? যদি তাই করি তাহলে কি আপনি আমাদের ধরিয়ে দেবেন? হ্যাঁ নিশ্চয় ধরে দেবো। এটা কি মগের বলো নাকি? এটা মগের মুলুক না ঠগের মুলুক। একটা ট্রিগারে কে পাইয়ে দিতে পারে। আপনি ওরকম ভাবে কথা বলছেন কেন? আপনি জানেন উনি একজন শিক্ষক। কি হয়েছে? শিক্ষক? হ্যাঁ শিক্ষক। উনি শিক্ষক। তো কি শিক্ষা দিয়েছেন? এই ওনার মতন কিছু শিক্ষক আর তার ছাত্ররা তারা তো এই দেশটাকে একবারে চুষে খাচ্ছে। দেখো তোমরা কিন্তু তোমাদের সীমা লঙ্ঘন করে। একদম চুপ! আমাদের বেশি সীমা দেখাবেন না। যারা আমাদের সীমা দেখাতে আসে তাদেরকে কিন্তু আমরা সীমানার ওপারে পাঠিয়ে দিই। কি হলো? বন্ধু বলছো কি? টাকা নাকি? আমরা কারা পরে শুনি, শুধু জেনে রাখুন আমরা কিছুদিন আপনাদের বাড়িতে থাকবো। হ্যাঁ কয়েকটা দিন লুকিয়ে থাকবো, কেউ জানতে পারবে না। আর যদি জানতে পারে তাহলে যে আপনাদের ওর বিপদ সেটা একটু মাথায় রাখবেন। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? দেখুন ও ঠিকই করছে। বেশি বেগর ভাই বললে না এই বাড়িতে কয়েকটা লাশ ফেলে ছাড়ো। কে? দাঁড়াও, দেখছি না। এ কি? তোমরা কি ব্যাপার? মাস্টারমশাই, এখানে কাউকে ঢুকতে দেখেছেন? আপনার বাড়িতে কাউকে ঢুকতে দেখেছেন কাউকে? কিছু করা চলবে না। তোমরা শুধু চোরেদের কথা বলছো। আর বলো না বাবা, আমি শুনতে দিচ্ছি হঠাৎ দুঃখ করে কয়জন এসে পারে করবো। কই 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 কোথায় গেল তারা? কোথায় গেল? তারা তো পালিয়ে গেছে। কোথায় গেল? আমি যেই চিৎকার করতে পারে মাস্টারমশাইকে ডাকলাম, আমি ধাক্কা দিয়ে পাঁচিল টপকেও বাড়িতে বলি। কোন দিকে গেল তারা? তা আমি কি করে বলি বলো? পাঁচিলের ওখানে তো পড়লো, কিন্তু ওখানে তো অন্ধকার। তাকে চেঁচাতে বললেন না? বাবা, চেঁচামেচি করো না। ওদের কাছে যে পিস্তল ছিল। পিস্তল পেটা তো ঢুকিয়ে দিতাম, একটু আজ করবেন তো? আমিও ভয় পেয়ে গেছিলাম বাবা। মাস্টারমশাই, আপনি যে বলে চুপ করে দাঁড়িয়ে আছেন? না মানে যে কি কাণ্ড কারখানা। আর বলো না বাবা, এই বিকেলবেলায় শুনলেই এসেছে।
বুঝলো? এই রাজু চল, মনে হচ্ছে মালগুলো না আপনার সটকে পড়েছে। ওই পেছনের বাস বাগানটাকে পুরো একবারে ঘিরে ফেলতে হবে। চল। শোনো, শোনো, একটা কথা বলি। এই যে চোর ধরতে তোমরা পিস্তল নিয়ে বেরিয়েছো। না মাস্টারমশাই, আপনি জানেন না, ওরা সাধারণ চোর ডাকাত নয়, ওরা সন্ত্রাসবাদী। হ্যাঁ, ওরা শত্রু, এই দেশের শত্রু আর এই পুরো গণতন্ত্রের শত্রু। ও, তোমরা বুঝি গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিয়েছো। আপনি কি বলতে চাইছেন? না, আমি বলতে চাইছি যে একটা দেশে তো একটা সরকার আছে। হ্যাঁ, আছে, তবে সে সরকার এই আমাদের সরকার। হ্যাঁ, যে সরকারের পুলিশ আছে, মিলিটারি আছে, তা তোমরা কেন অস্ত্র হাতে নিয়ে? শুধু পুলিশ দিয়ে হয় না মাস্টারমশাই, নাগরিক হিসেবে আমাদের কর্তব্য আছে। ও, তোমরা গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিয়েছো। যারা তোমাদের বিরোধী তাদের হত্যা করতে চাও, গণতন্ত্রকে রক্ষা করতে চাও। মাস্টার মশাই, থামো তো, তুমি থামো, তোমরা যাও, এখনো গেলে হয়তো ওদেরকে ধরতে পারবে। আমন মাসিমা, আমি না আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারতাম, কিন্তু এখন হাতে অত সময় নেই। এখন আমাদের আসল কাজ ওই সন্ত্রাসবাদীগুলোকে খুঁজে বের করা। চল, বাজে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। আগে তো খুঁজে বার করি, তারপর কথা বলা যায়। হ্যাঁ, চল রাজু, তারপর দেখছি। চল। আর কি হলো? চুপ করে আছো কেন? ভাবছি কি ভাবছো? ভাবছি কিরকম অবলীলা তুমি মিথ্যে কথাগুলো বলে গেছো। আরে আমি খুব অন্যায় করেছি। দেখো, তুমি অন্যায় করেছো কিনা আমি জানি না, তবে মিথ্যে কথা তো বলা অন্যায়। আমাদের হাতে ওই ছেলে মেয়েগুলোকে ধরিয়ে দিলে যদি খুব রায় হতো। আচ্ছা, তুমি ভুলে যাচ্ছ যে প্রতিমা এখনো ওদের একে পারবে। তার মানে প্রতিমাকে বাঁচানোর জন্য, মানে তুমি আমি বাঁচার জন্য মিথ্যে কথা বলছি। অবস্থানে মিথ্যে কথা বললে কোনো অন্যায় করে। জানো দরিদ্রী, আমরা যখন কোনো অন্যায় কাজ করি তার সপক্ষে একটা যুক্তি আমরা ঠিক খারাপ করি। এটাই হলো আমাদের সভ্যতার ট্র্যাজেডি। কি বললে? দেখো, মানুষ যত সভ্য হচ্ছে তার পাপের সপক্ষে, তার লালসার সপক্ষে সে একটা নতুন নতুন যুক্তি খারাপ। এই দেখলে না একটু আগে বিট্টু আর রাজু, এরা তো শাসক দলের হয়ে মস্তানি করছে, কিন্তু সেটাকে দেশের কাজ বলে চালানোর কিরকম চেষ্টা করছে। তাহলে তুমিই বলে দাও, এই অবস্থায় আমি আর কি করতে পারতাম? কেন সত্য কথাগুলো বলে দিতাম। হ্যাঁ, সত্যি কথা বললে হয়তো তোমার শত্রু ধর্ম পালন হতো। যেখানে একটা লড়াই বেঁধে যেত, হয়তো প্রাণ যেত। তা যেহেতু তবু তোমার শত্রু ধর্ম পালিত হতো? তা হতো না। যেখানে মানুষের অকল্যাণ, সেখানে সত্য থাকতে পারে না। ধরিত্রী, তোমার সত্য ধর্ম ওই রাজু আর বিল্টুকে সমর্থন করতো, যাতে তুমি মস্তান গুন্ডা বলে ভাবো। কিন্তু তাই বলে ক্রিমিনালদের আশ্রয় দেওয়া। মাস্টারমশাই, আপনি বোধহয় আমাদের সম্পর্কে কিছু না জেনেই আমাদেরকে একবারে ক্রিমিনাল বানিয়ে ফেলবেন। না, তোমরা ক্রিমিনাল ছাড়া আর কি? অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছ, পালিয়ে বেড়াচ্ছ, পুলিশ পাবলিক তোমাদের তাড়া করে বেড়াচ্ছে। তারপরে আমি একটা সাধারণ মানুষ, আমার বাড়িতে ঢুকে এসে আমার জীবনকে বিপন্ন করলে তোমরা ক্রিমিনাল ছাড়া কি বলবো? আপনার জীবন বিপন্ন করলাম। তা বিপন্ন করবে ওরা যদি জানতে পারে যে আমি তোমাকে আশ্রয় দিয়েছি, তাহলে আমাকে ছেড়ে দিতে ভাবছো? ওরা ওরা কারা মাস্টারমশাই? এই যে এক্ষুনি এসেছিল তারা, ওরা কিংবা পুলিশ। ওদেরকে তো আপনারা খুব ভালোভাবে চেনেন। আপনার কি মনে হয় ওরা মানুষের ভালো করার জন্য আমাদেরকে অস্ত্র হাতে খুঁজে বেড়াচ্ছে? তা তুমি কি বলতে চাইছো কি? আমি কিছুই না, শুধু এটুকুই বলতে চাই ওই সমস্ত নোংরা ক্রিমিনালগুলোর সঙ্গে আমাদেরকে এক করে ফেলবেন। কেন এক করবো না? ওর সঙ্গে তোমাদের তফাৎটা কোথায়? আগে আমাদের কথাটা শুনুন। দেখো, আর শুনে কোনো লাভ নেই। পৃথিবীর সমস্ত ক্রিমিনালরা তাদের সপক্ষে একটা যুক্তি খারাপ। হ্যাঁ, ঠিক যেমনটা করেছিল আপনার ছেলে ধনীরা। তুমি তুমি কি করে জানলে আমার ছেলের কথা? প্রতিমা দেবী আমাদের সব বলেছে। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমরা চাই না আমাদের দেশে এই সমস্ত ক্রাইমগুলো ক্রমাগত চলতে থাকুক। তোমরা কারা? আমরা অতি সাধারণ মানুষ। আমাদের অপরাধ আমরা এই দেশ আর এদেশের মানুষকে ভালোবাসি। অস্ত্র হাতে ভালোবাসা, যেমন একটু আগে ওরা দেখালো, অথবা 4 বছর আগে রাষ্ট্রীয় গুন্ডারা। অস্ত্র আমরা হাতে তুলে নিয়েছি আমাদের আত্মরক্ষার জন্য। সব সন্ত্রাসবাদীরা একই কথাই বলে। আমরা সন্ত্রাসবাদী নই, আমরা চাই গণতন্ত্রের প্রকৃত প্রতিষ্ঠা। তো যাও না, আমাদের যাও।
দেখাচ্ছ? দাঁড়াও, আমি বাইরে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছি। দাঁড়ান মাস্টারমশাই, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে প্রতিমা দেবী কিন্তু এখনো আমাদের হাতে। তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? ব্ল্যাকমেলই করছে, কারণ আমাদের হাতে এছাড়া আর কোনো রাস্তা নেই। দোহাই তোমাদের বাবা, তোমরা যাও, আমাদের আর নতুন করে বিপদে ফেলো না। আমরা অতি সাধারণ মানুষ, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। তবে শান্তিতে থাকা যায় না। আচ্ছা আচ্ছা মাস্টারমশাই, মাসি, আপনারা কি কখনো কারো অশান্তি চান? তাহলে আপনাদের ছেলেকে কেন প্রকাশ্যে দিনের আলোয় ওভাবে সকলের সামনে বন্দুকে গুলি করে? থামো! আমি তোমার কাছে হাত জোড় করছি, সেই ভয়ানক অতীতটাকে আর তুমি ফিরিয়ে এলো না। আমরা তো এতদিন আপনার কাছে আসি, তবু আপনি কি তাকে ভুলে থাকতে পেরেছেন? নাকি মাসিমা, আপনি একদিনের জন্য তাকে ভুলে থাকতে পেরেছেন? আর নাকি ওই প্রতিমা দেবী যিনি যিনি তিনি একদিনের এক মুহূর্তের জন্য তাকে ভুলতে পেরেছেন? এভাবে ভুলে থাকা যায় না। মনের ভেতর একটা আগুন জ্বলতে থাকে, শুধু প্রয়োজন সেই আগুনটাকে একটা দাবানলের রূপ দেওয়া, যাতে তাতে মানুষের সমস্ত শত্রু পুড়ে ছাই হয়ে যায়। দেখো, আমিও চাই আমার ছেলেকে যারা মেরেছে তাদের কঠোর শাস্তি হোক, কিন্তু তাই বলে অস্ত্র হাতে একটা গণতান্ত্রিক দেশে। মাস্টারমশাই, আপনি আপনি ভুল করছেন মাস্টারমশাই। সত্যিকারের গণতন্ত্র দেখবেন যেদিন প্রতিষ্ঠা পাবে, যেদিন তার মানবিক মুখ সমাজের প্রত্যেকটা স্তর দেখতে পাবে, সেদিন আজ আপনি এখানে দাঁড়িয়ে যাকে সন্ত্রাসবাদ বলছেন তা দেখবেন এমনি বিলীন হয়ে যাবে। কারণ আমি এটুকু বুঝি, মানুষ প্রকৃতপক্ষে শান্তি। তাহলে তোমরা কেন অশান্তি বাড়াচ্ছ? অস্ত্র হাতে একটা গণতান্ত্রিক কাঠামোকে কেন ধ্বংস করতে চাইছো? মাস্টারমশাই, গণতন্ত্রের কথা তারাই বেশি করে বলে যারা প্রতিনিয়ত গণতন্ত্রকে ধ্বংস করে চলেছে। শরৎচন্দ্রের পথের দাবির কথা আপনার মনে পড়ে? শান্তি 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 শান্তি, এই একটা কথা শুনে শুনে কান একেবারে ঝালাপালা হয়ে যায়। অথচ দিনের পর দিন এই অসত্য কারা প্রচার করে এসছে জানেন? যারা অন্যের রাস্তা জুড়ে অট্টালিকা বানিয়ে, প্রাসাদ বানিয়ে দিনের পর দিন বসে আছে। তার মানে তুমি বলতে চাইছো গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতাতন্ত্রকে প্রতিষ্ঠা করে তুমি আমি দেশের কল্যাণ? তা হয় না বাবা। গায়ের জোরে পশুরা বাঁচে, মানুষ বাঁচে তার আদর্শ, তার বিবেক। মাসিমা, যখন দেখি মানুষের আদর্শ, তার স্বপ্ন প্রতিনিয়ত ভেঙে গুড়িয়ে যায়, মারিয়ে যায়, তখন আর কাছে আর কোন রাস্তা খোলা থাকে মাস্টারমশাই? কিন্তু অস্ত্র হাতে সব সমস্যার সমাধান হবে বলে আমি অন্তত মনে করি। আপনি মনে নাও করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এছাড়া আর কোনো পথ নেই। তাই বলে মানুষের স্বাধীন চিন্তাকে তারা বন্ধ করে দেবে? দেখো, এভাবে তো একটা অস্ত্রের প্রতিযোগিতা শুরু হবে, পশু শক্তির বিকাশ ঘটে যাবে। প্রতিনিয়ত যখন অন্যায় আর অবিচার প্রতিষ্ঠা পায়, তখন তোমরা অস্ত্র হাতে তুলে দাও। কিন্তু একবারও ভাবো না যে এই পশু শক্তির বিকাশই শুধু ঘটে যাবে? আচ্ছা, একটা কথা তোমাকে আমি বলি, যে শুধু অস্ত্রের প্রতিযোগিতাই চলবে? তোমার এই মতটা যদি কারোর গায়ে জোর করে চাকরি দিতে যাও, তাহলে তো তারাও তাই চাইবে, জোর করে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে। তাতে হয়তো শুধু গায়ের জোরের প্রতিযোগিতায় চলবে, আমি মেনে নিচ্ছি, কিন্তু কিন্তু আমি একটা কথা বলি, এই গায়ের জোরের প্রতিযোগিতায় শুধু চলবে, বোঝাপড়ার কোনো জায়গা নেই? না নেই, সেটাই তো আপনাকে বলছি। কারণ বাঘ আর গরুতে এক ঘাটে জল খেতে পারে না। কিন্তু মানুষের একেবারে এক ঘাটে জল খাবে না। মাস্টারমশাই, ভুলে যাবেন না প্রতিমা দেবী কিন্তু এখনো ওপরে আছে, আমাদের সঙ্গে আছে। তুমি যাও বাবা, এদিকটা সামলে দিন, ওনাকে আমরা ছেড়ে দেব। তুমি যাও, আমি
শুনলাম আপনার বাড়িতে চলে এসেছিল। হ্যাঁ, তবে তো পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? আমাদের সন্ধ্যাবেলা সাধারণ চোর নয়, ওরা সন্ত্রাসবাদী। তা আমরা তার জন্য কি করবো? তার জন্য তো পুলিশ আছে, মিলিটারি আছে। তাছাড়া ওরা আমাদের মতো সাধারণ মানুষের কিছু করে। এটা ঠিক বলা যায় না। ওরা ওরা সাধারণ মানুষের অনেক ক্ষতি করেছে। ওরা দেশের শত্রু। বলে তো সে তো পুলিশে অনেক সাধারণ মানুষের ক্ষতি করে। মানে তবুও আপনারা গণ্যমান্য মানুষ, ওদের ধরিয়ে দেওয়া আপনাদের কর্তব্য। ওদের দেশের শত্রু। অফিসার, অনেক বয়স হয়েছে, তাই কে শত্রু কে মিত্র ঠিক মতো বুঝতে পারি না। আসলে আজকের এই যুগ, এই সময়টার সঙ্গে আমি ঠিক তাল দিয়ে চলতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। ওদের কোনো খবর পেলে আমাকে জানিয়ে দেবেন। শুনুন অফিসার, আচ্ছা আপনি দেশদ্রোহীদের খবর চাইছিলেন না, কিন্তু প্রকৃত দেশদ্রোহীদের খবর যদি আমি আপনাকে দিতে পারতাম, কিন্তু সে ক্ষমতা আমার নেই। আপনি যেন কিছু বলতে চাইছেন? হ্যাঁ, ও কিছু না অফিসার, আপনি আসুন, কোনো খবর পেলে আমরা ঠিক আছে। ধন্যবাদ। যদি কোনো খবর পান জানাবেন, আমি আসি। ও মা, গোবিন্দ কাছে কেমন আছেন? আমি ভালো আছি। তোমরা সব খবর খবর ভালো তো? হ্যাঁ, এই বাদিকে দেখছি না কোথাও? মা তো ঘরে, বাবা এখনো ওঠেননি। উঠেননি? কি কথা? এই মামা তো এত বেলা পর্যন্ত শুয়ে থাকে। অসুস্থ হলো না তো? না না না, আসলে কাল রাত্রিরে না শুতে বড্ড দেরি হয়েছিল। আগে যা কাণ্ড একটা হয়েছে না। কি কামে হলো কেন? না না, মানে পিসিমা কেমন আছে? তুমি কিন্তু কথা মনে হয় ঘোরাবার চেষ্টা করছো। না না না, থাক কেন করবো? বসুন না, আমি চা নিয়ে আসি। চাটা পরে হবে, আগে বলে যাও কি কিছু নাকি। না না, সে আর কিছু সেরকম কিছু না। আমি আসছি। খবরটা আমার ঠিক আছে। কিন্তু এদিকে দেখো না, কালকে রাতে তোমাদের বাড়িতে কি সব হয়েছে, ও বৌমা আমার কাছ থেকে চেপে যাচ্ছে। বলছে গোবিন্দ তো ঘরে ছিল। হ্যাঁ। ওর কাছে চেপে যাওয়ার কিছু নেই। জানিস গোবিন্দ, হ্যাঁ, কাল কি হয়েছে? কি হয়েছে? আমাদের বাড়িতে না চোর এসেছে। ও তোমাদের বাড়িতে? আমাদের বাড়িতে চোর আসতে নেই। দেখো, মামাকে তল্লাটে সবাই চেনে, পিছের টাকা সম্পর্ক তো আমাদের শেষ নেই। তাই বলছিলাম কি চোর শেষে? হ্যাঁ না, রবীন্দ্রনাথকে তো সারা দেশের লোক ভক্তি শ্রদ্ধা করে, তাহলে কাল রবীন্দ্রনাথকে চুরি হলো না? উনি বাবা, আমিও তো মুক্ত সুক্ত মানুষ বাবা, তোমাদের সাথে অত তর্কে বিতর্কে পারবো না। পায়ে ধরলো দাও। তা চোর কি কিছু নিয়ে যেতে পারবো? নেবে কি করে নে? সঙ্গে সঙ্গে সব পাড়ার ছেলেরা হই হই করে এসে বললো, আর ওরা কিংবা বুঝে পাঁচিল টপকে কবার পায়। কিরে, আরে গোবিন্দ, হ্যাঁ হ্যাঁ, এই যেমন। তা লক্ষ্মী কেমন আছে রে? দিব্যি আছে, দিব্যি আছে। ভালো না থাকলে আর আমার হাড়ে আর কি মাছি বাজবে বলো? মার সম্বন্ধে ওর কথা কেউ বলে? মমতা, সাক্ষাৎ রণচণ্ডী। সব সময় খাড়াই আছে। কতক্ষণে আমার কথা নেবে? আবার মার সঙ্গে তুই ঝগড়া করেছিস। তুমি তো চেনো মামা, আমি কি ঝগড়া করার লোক বলো? ঝগড়া করার লোক আমি? না, তুই ঝগড়া করবি কেন? ওই যত দোস্ত তোর মা। তা নয় তো। হ্যাঁ? আচ্ছা আচ্ছা মামা, একটা কথা বলো তো। আচ্ছা, বাবার সাথে মায়ের কি কোনো রক্তের সম্পর্ক ছিল? হ্যাঁ? তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না রে। তা বুঝবে কেন? নিজের জন্য তো বেশি থাকে। পিসিমা আমার কি করলেন? কি করতে বাকি রেখেছে? আরে বাবা কি হয়েছে সেটা বল না। কি করে বলবো? তোমাদের আকেল দেখে না আমার ঠিক ভরসা হতো। কেন? কি হলো? আমরা আবার কি করলাম রে বাবা? আরে একদিন পরে ভাগ্নে মামার বাড়িতে এলো। আসতে না আসতে প্রশ্ন মানে ঝটঝট
লুচি আলুর দম না খেলে বাবু এখান থেকে আমি সরছি। তাই হবে। এই শোনো শোনো শোনো, আমার শাশুড়ি স্টপে যদি মিষ্টি ফিষ্টি থাকে তো একটা দিও তো। হ্যাঁ বল এবার বল দেখি কি বলছিলিস? হ্যাঁ, যা বলছিলাম, আমি তো আমার বাবা মার একমাত্র সন্তান। হ্যাঁ। এই যে বাবা ওই বুড়িটাকে আমার ঘরে রেখে দিয়ে ড্যাং করে সবকে চলে গেল। জয়টা কে দিল? ছেলের কাজ করবে না? ছেলের কাছে, আর বাবার কোনো দায়িত্ব নেই। কেন তোর বাবা আবার কি অন্যায় কাজ করে? কেন সব সম্পত্তি লিখে দিয়ে গেছে ভদ্রমহিলাকে? কে আবার? কে আমার মা জানেনি, বাপও জানেনি। আরে বল, আরে বাবা সবাই তো তাই করে। করুক সেটা কোনো ব্যাপার না, কিন্তু তাহলে সেটা তো উচিত নয়। এটা কি কর্তব্য? আমায় দিয়ে দেওয়া। আরে আমি তোর একমাত্র ছেলে, আরে মরলে পরে তো আমি সে ছাত্রছাত্রী করবো। তারা বোঝার বসে আছে জানো যে আমি না মরলে তবে সেই সম্পত্তিগুলো ছেলের কাছে যাবে, মানে আমি পাবো। বাহ, তাতে কি হয়েছে? তোর দুই মা ছেলের তো সংসার। যেমন বোন তেমনি ভাই। আচ্ছা ছাড়বো না। কি করবি তুই? ভেবে রেখেছি আমি ছাড়বো না, শুনি না কি করবি এটা? মামলা করবো। কার বিরুদ্ধে মামলা করবি? আমার বিরুদ্ধে আমার ভাগ্য তোমার চাই, আমার ভাগ তোমার চাই। মার বিরুদ্ধে মামলা করবি? নীতির একটা ব্যাপার আছে, বুঝলে না? মানে তা তোর নীতিটা কি আমাকে একবার বলতে দেখি? আচ্ছা, এই দেখো আমার বাবার সাথে আমার একটা রক্তের সম্পর্ক, তাই বাবা মরে গেলে সে সম্পত্তির হকদার না। কেন? তোর মার সঙ্গে তো রক্তের সম্পর্ক নেই? হ্যাঁ, থাকবে না কেন? তাই তো আমি মরে গেলে সে সম্পত্তি তুমি পাবে। আচ্ছা, তুমি বাবু বলবে না? আরে আমারও তো কথাই নেই। যতদিন আমি বেঁচে থাকবো মায়ের দেখভাল করা সে দায়িত্ব আমার, সে নিয়ে কোনো সন্দেহ নেই, সে আমি করবো। তা তাই তো আমি বলছি, তোরা তুই মা ছেলে দুজনে মিলে থাকলে তো সম্পত্তি তো তোর দুজনে। এটা কি বললাম? আমি একটা শক্ত পুরুষ, একটা মেয়ে ছেলের পাশে বসে বসে খাবো। তোর সম্মানে লাগছে বুঝি? কেন? আমার কি কোনো সম্মান জ্ঞান নেই না? তা এতই যদি সম্মান দেয়, তুমি একটু নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করলেই তো পারো। তাই তো করছি মা। এবার ভাবছি না এটা চলছে না ব্যবসা। বাহ, এটা খুব ভালো। বোঝাও রাক্ষসী ননদটাকে গিয়ে বোঝাও। আমি কি বললাম মা পয়সা দাও তো, একটু বিজনেস করি। তো সে মা কি বললো জানো? কি বললো? সব সত্যি যা বলে যে তুই দুদিনের মধ্যেই পয়সা উড়িয়ে দিবি। ঠাকুরজি ঠিকই তো বলেছে। তুই তো ওই সারাদিন ঘরে গিয়ে মনের অবস্থায় না। তুই এই তার ছেলে বিয়ে হচ্ছে না, তার মেয়ে পড়াশোনা হচ্ছে না, তার বাবা হাসপাতালে যেতে পারছে না, এই নিয়েই কিন্তু সারাটা জীবন কাটে। কি করবো বলো না? আমার সব বন্ধু বান্ধবরা আমার লেখাপড়া করবে না,
মামলা করবে, তার জন্য একটা উকিল দেখে দিতে হবে। তাহলে বোঝো আমাকে আমার দোষ দাও। বোঝো কিরকম চিপ তোমার মন। আচ্ছা দাদা, আপনি তো অদ্ভুত মানুষ। আপনার মা আপনার নামে মামলা করবেন, আর সেই চিঠিটা আপনি বই বই নিয়ে। কি করবো বলো দেখি। আরে মা যদি শত্রুতা করে আদেশ করে, আমি যেতে পারি বলো মা। এদিকে সারাদিন মার সঙ্গে পড়া হচ্ছে। আমার দিকে মায়ের আদেশটাও ফেলে দিতে পারে। কি করবো বলো না। ওই বুড়িটা তো আমি ছাড়া কেউ নেই। তাকে বড় মায়া করে। দেখ, আমি চলি। ওই নিশ্চিন্ত করে ওদের বাড়িতে ঘুরে আসি, এসে তারপরে তোর সাথে আবার দেখা করে যাবো। ওখানে আর খাওয়া দাওয়া বন্ধ করতে পারবো না, বুঝছো? ওদের তো কষ্ট তোর বাড়ি তো, এখানে এসেই খাও। ভাতটা দেখ, এই শোনো। আজকে না মাংস ভাত ম্যানেজ করো আমার কাছ থেকে। বাড়ি বাড়ি নিরিমিষ্টি খেতে খেতে না জিভটা এবার ছেড়ে দিলাম। তাহলে ঘুরে আসি, বেলা থাকতে থাকতে চটপট চলে আসবো। যাবো আর আসবো বাবা, ওই বাবা যাবো। বড় নারাজ হয়ে তাহলে কোনো তা যাও, মার না বলে গেল মাংস নিয়ে এসো। বাবা, তারা একটু বেশি করে আনবেন, ঘরে ওনারাও আছেন। আচ্ছা ঠিক আছে মা। বলে যাবি না। এসো সত্য, এসো এসো এসো। দাঁড়াও, আমি এটা বাজারটা হ্যাঁ। তারপর খবর টবর কি বল? তোমার স্কুল কিরকম চলছে? ওই চলছে আর কি, না পদ্ধতি চালাচ্ছি। না না, আমি সব খবর রাখি। তোমার স্কুল আমার চেয়েও ভালো চলছে। দেখো, এবারে কিন্তু রেজাল্টটা আরো ভালো করতে হবে। দরকার হলে তুমি স্পেশাল কোচিং এর ব্যবস্থা করো। দেখো, শিক্ষকতাটা একটা আলাদা ধরনের বৃত্তি। যেমন ডাক্তাররা মানুষের বিপদের সময় তার জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার সেবা করে। তাই অন্যান্য বৃত্তির সঙ্গে এইসব বৃত্তির এক করলে হবে না। তবে দুঃখটা কি জানো, সমাজটা একই পাল্লায় তাদের বিচার। তাই তো মাঝে মাঝে বড় কষ্ট হয় গো। তবে মাস্টারমশাই, এই জন্য আমরাও দায়ী। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই অর্ণবের মতো শিক্ষকরা এরা সমাজে সম্মান পাবার যোগ্য? তা যা বলেছো, অর্ণবটা এখনো সেরকমই আছে। সত্যি কথা বলতে কি, ও আরো অ্যাডামেন্ট। ওর কাছে প্রাইভেট না পড়লে সেসব ছাত্রদেরও দেখতে পারে। আর যারা কাছে প্রাইভেট পড়ে তারা অন্যের থেকে অনেক নম্বর বেশি। জানো, ও আমার ছাত্র ছিল, এটা ভাবতেই আমার কিরকম লজ্জা। জানো, কত গরিব ঘরে ছেলে ছিল, কত লোকের ভালোবাসায়, কত লোকের আর্থিক সহায়তার কাছ থেকে বড় হচ্ছে। আর আজ ও টাকা পয়সা ছাড়া কিছুই চেনে না। দুয়ের বাইরে একটা ক্লাস নিতে বললেই উঠল। হেডমাস্টার হওয়ার এই হচ্ছে জ্বালা, বিশেষ করে আজকের দিনে। জানো, কোনো মাস্টারমশাইকে তুমি জোর করতে পারবে না, অথচ তাদের দিয়ে তোমার কাজ করিয়ে দিতে হবে। কেন যে ওরা এই শিক্ষকতার লাইনে এলো? ঠিকই বলেছো। এই যদি তোদের মানসিকতা, তাহলে এই লাইনে এলি কেন? এই নিয়েই তো আমার বড়। যাকে ওসব কথা ছেড়ে দাও। মাস্টারমশাই, কথাটা যখন উঠলো, যদি অভয় দেন তাহলে একটা কথা বলুন। দাঁড়া, আমি আগে বাজারটা বাড়িতে দিয়ে আসি, ঘরের মধ্যে চায়। হ্যাঁ, আগো শুনছো? এই সত্য এসেছে, একটু চায়ের ব্যবস্থা করো। হ্যাঁ, বলো কি বলছিস বলো। আচ্ছা, তার আগে বলো তো আমার পেনশনের কি খবরটা হলো? সেটাই তো বলতে আসা। ওটা আমার হয়ে যাবে, আমি সব ব্যবস্থা করেছি। তবে এই লোকাল এমএলএকে একটু বলতে হবে, ওর একটা চিঠি দরকার। আবার সেই রাজনীতি। সমস্ত ব্যাপারটা কিরকম একটা রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, আর সমস্ত রাজনীতির একটা দুষ্কৃতিকরণ হয়ে যাচ্ছে। না না, আমি ওকে বলতে পারবো না। হ্যাঁ, তুমি ওরকম করো না। বললে যদি তাড়াতাড়ি টাকা
ছাত্রদের পড়িয়ে এলাম, আমার পেনশন আমি পাবো, সে তো ন্যায্য পাও না। তার জন্য ওই এমএলএটাকে তদবির করতে হবে। তুমি জানো ও পড়াশোনা করতো না বলে ওকে কত ধমকিছি, শেষে তো নিজেই পড়াশোনা হবে না বলে পড়া ছেড়ে দিই। এই সেদিন পর্যন্ত রকে বসে আড্ডা মার আর অসভ্যতা করে বেড়াতো। না না, আমি পারবো না। তো কেন এরকম? দেখছো তো সংসারের অবস্থা। ওই একা বাচ্চা মেয়েটা সারাদিন খেতে খেতে। সমস্যা আপনি ব্যাপারটা ওভাবে নেবেন। তাছাড়া আপনাকে নিজে যেতে হবে, আমি যাবো তার কাছে, শুধু আপনার অনুমতিটুকু চাই। দেখো, মনের দিক থেকে আমি তোমাদের প্রস্তাবটাকে মানতে পারছি। আচ্ছা শোনো না, কি আর হবে, আরো কিছুদিন ধরে একটু কষ্টের মধ্যে আমরা থাকবো। সমস্যা একটু ভেবে দেখুন, আমি কাজটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছি। আমার মুখের দিকে তাকিয়ে তোমার বৌমার মুখের দিকে তাকিয়ে তুমি মেনে নাও। তোমরা আমাকে মেনে নিতে বলছো। এখন সত্য, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, এখনো করছো, তাই তোমাকে আর আমি কষ্ট দিতে পারবো না। ঠিক আছে, কেউ এমএলএটার কাছে। তবে একটা কথা মনে রেখো, এইভাবে এই দুষ্কৃতকারীরা একটা সামাজিক সম্মান মশাই দেখো, ওই অসম্ভব গৌতমটা কাল থেকে সবাইকে বলে বেড়াবে যে আমি মাস্টারমশাইয়ের পেনশনটা করে দিই, যেন একটা কত মহৎ কাজ করেছি। আরে বাবা, এটা তো তোদের কাজ, এটা না করতে পারো নাই অন্যায়, তা না? দুটো কম্বল দিয়ে, চারটে খাল কেটে কিংবা 1 কিলোমিটার রাস্তা বানিয়ে দিয়ে ওরা ভাবলো দেশের কত বড় কাজ আমি করে ফেললাম। আরে এটাই তো তোদের কাজ, সেটা করার জন্য তোরা ওখানে গেছিস, যদি না করি সেটা অন্যায়, সেটা পাপ। আমরা কিন্তু আস্তে আস্তে সব অসৎ লোকগুলোর আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছি। এমন দিন হয়তো শিগগির আসবে যেদিন শ্মশান ঘাটে যেতে গেলেও এই ওদের লোক দিত। যা বলেছেন মাস্টারমশাই, গণতন্ত্রের নামে যেন রাজতন্ত্র চলছে, হাজার রকমে কেউ লড়তে হচ্ছে। মামা এসে গেছি। গন্ধ ছিঁড়েছে না? আরে সত্যদা যে কেমন আছে গো? খুব ভাই, তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস, আমি সবসময় ফার্স্ট ক্লাস থাকি। এই জানো মামা, ওই আসার সময় না অন্যটার সাথে দেখা হলো রাস্তায়। শিক্ষক সমিতি কি সব মিটিং ছিল, তো সেবাটা এখানে এসেছি। তাকে বললাম কি আরে এসছি যখন বাড়িতে ঘুরে যায় একবার, বললো সময় নেই। অবশ্য লোকজন ছিল। তুই আবার আবারই দেখো আমি সোজা সাপটার লোক নই, অত সতর্কভাবে বলতে পারো। শীতে বললো মানে বাপের কাছে, বাপের বাড়িতে এত কাছে, এই বাপের একবার মায়ের একটা পেনাটুকু দিতে তোদের কি হয়? আশপাশে তাই বলে জ্ঞানটা একেবারে টনটন। নে চল, হাত মুখ ধুবি, চান টান করবি, খাওয়া দাওয়া করবি। আয়। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে ও এদের মধ্যে নেতার ভাষণ চলছে, ওই যে, আয়। দুটো ভোট না দিলেও থামবে না। চলো 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 চলো। আপনাদের ভাগ্নি না কত সরল। হ্যাঁ, সেই জন্য তো তোমার মাসিমা আমাকে এক থেকে সরিয়ে নিয়ে গেল। অপর সম্বন্ধে আদিবাসী কথা যদি বলে। আচ্ছা মাস্টারমশাই, অমরবাবু তো বেশ ছিলেন বাড়ির কাছে স্কুলে, আপনার হাতে গড়া স্কুল, একদিনে তুমি এখানকার হেডমাস্টার হতে পারতেন, তখন চলে গেলেন কেন? কি জানি, হয়তো আরো ভালো থাকার জন্য। মাফ করবে, হয়তো ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে। আচ্ছা উনি কি এখানে ভালো ছিলেন না, মানে আপনার সঙ্গে? না না না, সেরকম কিছু ব্যাপার না। ব্যাপারটা হলো ওর মানসিকতা, ভালো, আরো ভালো থাকার একটা মানসিকতা। আমার ভুল হয়েছিল যেন ওকে এই লাইনে নিয়ে আসা। আচ্ছা আপনি কি মনে করেন ও শিক্ষক হওয়ার যোগ্য নয়? একদম। কিন্তু ও শিক্ষক নেতা, কত শিক্ষক আছে ওর পেছনে। সেটাও হতে পারে। দেখো সত্য, ভালো ভালো কথা বলে কিছু মানুষকে বশ করা এক ধরনের গুণ, সেটা আমি মেনে নিচ্ছি। সেটা কোনো উচ্চ স্তরে কোনো ব্যক্তি না। দেখো আমাদের দেশে গান্ধীবাদী বলো, মার্ক্সবাদী বলো, প্রতিটা নেতার তো পেছনে কিছু অনুগামী আছে, কিন্তু তাতে লাভটা কি হচ্ছে? তোমার সেই নজরুলের যে কবিতার কথাটা মনে আছে? জরাগ্রস্ত বুদ্ধিজীবী বৃদ্ধ জড়োদ্দর দেখায় গলিত মাংস চাকুরির মোহ, যৌবনের টিকা পড়া তরুণের দলে বানাইছে একেবারে ভাগাড়ে শ্মশান। যৌবনে বাহন করি পঙ্কু চরাজি হয়ে আছে ভারতের জনগণ প্রতিমা।
যেহাতে পাইত শোভা করতর ভাব, সেই তরুণের হাতে ভোট ভিক্ষা ঝুলি তুলিয়া দিয়াছে হায় রাজনীতি। আমি কি আপনাকে কোনো আঘাত দিলাম? না না, তুমি আমাকে বলছিলে না অমলের এত নাম এত যশ। দেখো সত্য, নাম যশ থাকলে প্রকৃত মানুষ হওয়া যায় না। আমাদের দেশের অনেক নেতা তো অনেক নাম অনেক যশ, কিন্তু আমরা তো জানি তারা মানুষের জীবন মানুষের জীবিকা নিয়ে জীবন। দেখো সত্য, তোমাকে আজ আমি বলছি, আমি অনেক তথাকথিত স্বাধীনতা সংগ্রামীদের চিনি, যারা প্রকৃত স্বাধীনতা সংগ্রামের সময় প্রকৃত দেশপ্রেমীদের বিরোধিতা করেছে। তুমি তো জানো নেতাজিকে নিয়ে কত কাণ্ড হলো, আজও হচ্ছে, হয়তো আগামী দিনও হবে। তুমি তো সব জানো সত্য। জানি মাস্টারমশাই, সেজন্য তো স্বাধীনতার এত বছর পরেও আমরা একটা জাতিতে পরিণত হতে পারলাম না। চারিদিকে তো হানাহানি, মারামারি, বিভেদ। আর আমাদের নেতারা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে এক একজন এক একটা গোষ্ঠীকে মদত দিয়ে যাচ্ছে। বাবা, অনেক বেলা হলো। মাস্টারমশাই, মা বললেন আজকে আপনি আমাদের এখানে খেয়ে যাবেন। কিন্তু আমার তো স্কুলে অনেক কাজ। সে আর কি, বেশি দেরি করবে না, খুব তাড়াতাড়ি। আপনি হাঁটুন তুলে নিন, হাসুন। এই সত্য শোনো, আমি বলছিলাম কি যে আমার এই মার্জনী পাল্লায় তুমি যখন পড়েছো, তোমার আজকে রেহাই নিয়ে এখানে খেয়ে যেতেই হবে। তাতে চলো দুজনে কিন্তু মাস্টারমশাই, তোমাদের বাড়ি কেউ এসছে নাকি গো? না, ওই বাগানটাতে ঘুরছিলাম জানো তো, বাগানটা ঘুরতে ঘুরতে ওই ঘরটায় যখন গেলাম দেখলাম জানলায় গায়ে একটা মুখ। আপনি কি দেখতে কি রেখেছেন? না না, আমি ঠিক দেখেছি, আমি ঠিক দেখেছি, কারণ আমি যখন এগোলাম মুখটা সরে গেল। এই গোবিন্দ, শোন, ওই ব্যাপারটা আমি দেখি, তুই বলছো গিয়ে খাওয়া। আপনাকে খেতে দিন, আপনাকে অনেকটা দূর যেতে হবে। তুমি কি আমাকে উঠে পড়ার তাড়াবার জন্য লেগেছো? না না না, তা না, তারপরে অনেকটা আমি দূর কিন্তু যেতে হবে। এই সমস্যার সমাধান করতে আমি যাচ্ছি না মামা। বাবা, মাস্টারমশাই একটু লেগে যাবে। আমি ওকে যাই না, আমি একবার যাই, আমি নিজের কাজে গিয়ে না 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 না, আপনি যাবেন না। মানে না, অত্যন্ত সোজা। গোবিন্দ, তুই ওখানে যাবি না, তুই যা, তুই ভেতরে যা। মামা কিছু একটা লুক করছো তোমরা, কিছু একটা লুক করছো, সত্যটা একটা চুরি করছে। ও না, আমি তোর কাছে হাত জোড় করছি বাবা, তুই ভেতরে গিয়ে খেয়ে নে, আর কথা বাড়াস না। মামা, জীবনে তুমি কোনোদিন অন্যায় কাজ করনি, আমাকে আটকাচ্ছ মামা। হ্যাঁ মাস্টারমশাই, কি হয়েছে বলুন তো? ব্যাপারটা কি? ব্যাপারটা কি খুলে বলুন। আমি বলছি, এভাবে চুপ করে থাকবেন না। আমি বলছি, কাল রাতে আমাদের বাড়িতে দুজন অতিথি এসেছে। তাতে এত লুকোচুরি কি আছে? তারা আমাদের বাড়িতে জোর করে আশ্রয় নিচ্ছে। দেখো, তারা স্বাভাবিক অতিথি নয়, তারা সশস্ত্র। বোনাস সাংঘাতিক ঘটনা। দেখো, ওরা আমাদের বাড়িতে জোর করে আশ্রয় নিয়েছে। আমরা কিন্তু ওকে থাকতে দিতে চাইনি। আচ্ছা তাহলে এক কাজ করো না, পাড়ার লোকজনদের ডাকো, দেখে ওদের ধরিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা একটু বুঝতে দাও। আচ্ছা মাস্টারমশাই, ওরা কারা? ওরা কি চায়? দেখো, ওরা কারা বা কি চায় আমি সঠিক জানি না, তবে এটা জানি যে ওরা পুলিশের কাছে ওয়ান্টেড। তাহলে তাহলে এক্ষুনি পুলিশের খবর দেওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি থানায়। এই গোবিন্দ, তুমি একটু এদিকটা খেয়াল রাখবে। দাঁড়ান। পুলিশের কাছে যাওয়ার আগে আপনাদের কাছে দুটো রাস্তা খোলা আছে। হয় আপনারা আমাদের সমস্ত কথা মেনে নিন, অথবা আমাদের অস্ত্রের সামনে দাঁড়াতে প্রস্তুত হন। কোনটা করবেন ভেবে নিন। তোমরা তোমরা আমাকে ভয় দেখাচ্ছ? না, ভয় দেখাচ্ছি না। যা বলছি সেটা করব, কারণ এটা আমাদের জীবন মরণের সমস্যা। আমাকে মারলে তোমরা বাঁচবে ভেবেছো? সেটা ভবিষ্যতের ব্যাপার, তবু বাঁচার একটা চান্স তো থাকবে। কিন্তু আপনারা যদি আমাদেরকে পুলিশে ধরিয়ে দেন, তাহলে তো আমাদের কাছে আর সে রাস্তা কোনোদিনই খোলা থাকবে না। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমি বলি কি, ওরা যখন কিছু বলতে চাইছে ওদের কথাটা একটু
হ্যাঁ, সেটা মন্দ বলেন। সত্যতা, তাই তাই করা উচিত। ঠিক আছে, বলো তোমরা কারা, কোথেকে আসছো? আমরা জানি না আমাদের কি পরিচয় দেব, তবে এটুকু বলতে পারি যে আমরা এখানে আপনাদের কারো ক্ষতি করার জন্য আসি। এখানে লাভ ক্ষতির কথা হচ্ছে না। আমি জানতে চাইছি তোমরা পালিয়ে বেড়াচ্ছ কেন? আমরা পালিয়ে বেড়াচ্ছি কারণ আমাদের অপরাধ। আমরা এই দেশ আর এই দেশের মানুষকে ভালোবেসে ফেলেছি। আর তাই এই দেশের পুলিশ আর মাস্টাররা আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। মানে তার মানে তার মানে তোমরা সন্ত্রাসবাদী? একদম এই আপনি সত্যি সন্ত্রাসবাদী? আরে তাই জন্য বোধহয় অস্ত্র টস্ত্র নিয়ে ঘোরেন। আমাদের অস্ত্র আমাদের আত্মরক্ষার জন্য। ওমা, তুমিও? মানে তুমিও? আমাকে আপনি বলতে হবে না। আমি আপনার চেয়ে বয়সে ছোটই হব। না না, তোমরা তো অনেক বড়। তোমরা যে দেশকে ভালোবাসো। আপনি দেশকে ভালোবাসেন না? হ্যাঁ, বাসি তো, কিন্তু ওই অস্ত্র এই দেখুন, আপনি কত সহজে আমাদের কথাটা বিশ্বাস করলেন, কিন্তু আপনার ওই মামা বাবু তিনি তো আমাদেরকে কোনো মতে বিশ্বাস করতে চাইছেন। তোমরা ভুল করছো, এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, এটা হলো নীতির প্রশ্ন। দাঁড়ানো সমস্যা। আচ্ছা মিস্টার, আমার নাম স্বপ্নময় সেন। ও আমার বন্ধু মানসী মা। ও তুমি বুঝি স্বপ্ন দেখতে ভালোবাসো? হ্যাঁ বাসি, মানুষের মুক্তির স্বপ্ন। এই যে একজন মানুষের বাড়িতে জোর করে ঢুকে পড়লে, এর বিপদের কথা তুমি একবার ভাবলে না? বিপদ আমাদের প্রতি পদেই মাস্টারমশাই, তাই অন্যের বিপদ নিয়ে আমাদের অত মাথা ঘামালে চলে। আপনারা আমাদের বিপদের কথা ভাবে? আপনাদের পুলিশ, আপনাদের মিলিটারি যখন আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়, তখন তো আপনারা তাদেরই পাশে দাঁড়ান। না, কোনো অন্যায়, কোনো অত্যাচারকে আমরা কোনোদিন সমর্থন করি না। তাই বলে তোমরা অস্ত্র হাতে নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে লড়বে? ভুল করছেন, ভুল করছেন মাস্টারমশাই। আমাদের লড়াইটা কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে নয়। আমরা চাই গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত হোক। গণতন্ত্র কেবলমাত্র মুষ্টিমেয় মানুষের ক্ষমতার উৎস হতে পারে না। কোনো গণতন্ত্র কাউকে বাধাহীন ক্ষমতা দেয় না মাস্টারমশাই। দাঁড়ান, দাঁড়ান। ঘটনাটা বড় নামই খুলে বলুন। আমাদের দেশের এক সাধারণ ঘরের মেয়ে, ওর মা 60 বছরের বৃদ্ধা। সে গিয়েছিল জঙ্গলে কাঠ কুড়াতে। পুলিশ তাকে মারতে মারতে থানায় নিয়ে গিয়েছিল। কেন জানেন? সে নাকি গণতন্ত্রের শত্রু, সে নাকি রাস্তায় মাইক ফাটিয়েছে, সে নাকি গণতন্ত্রের শত্রু। আমার বুড়ি মাটাকে যেদিন রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গেল চুরি ধরে, আমি কত কাঁদলাম, কত হাতে পায়ে ধরলাম। সেদিন কেউ আমার পাশে দাঁড়ায়নি, কেউ একটা প্রতিবাদ করেনি। কোনো গণতন্ত্র সেদিন এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ায়নি। পরদিন জঙ্গলের মাঝে সকালবেলা ওর মার পেটে কি বলছো তোমরা? ঠিকই বলছে। ওর পাড়ার কিছু ছেলেরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, দোষী পুলিশের শাস্তি চেয়েছে। তারপর আমাদের পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ, পুলিশের বিরুদ্ধে তল্লাশির নামে গ্রামকে গ্রাম জ্বালিয়ে ছাড়খাড় করে দিল। আমার দাদাকে ওরা তুলে নিয়ে গেছে, সে আজও ছাড়া পায়নি। তাহলে তো তোমরা ঠিক কাজ করেছো। ঠিকই করেছো, আমি তোমাদের সাথে আছি। মানছি তোমাদের বড় অত্যাচার হয়েছে, তাই বলে অস্ত্র হাতে সমাধান হবে আমি বিশ্বাস করি। বিনা অস্ত্রে প্রতিবাদ তো করেছিলাম মাস্টারমশাই, তার ফল কি হলো? কি হলো তারপর? প্রশাসন তো আমাদের সেই প্রতিবাদে কর্ণপাত পর্যন্ত করলেন, পুলিশের কথাকেই তারা বেবাক্য মনে করলো। আর ওই বন্দুকের নল দিয়েই আমাদের সাহায্য করার চেষ্টা করলো। তাই তোমরা অস্ত্র হাতে বেরিয়ে পড়লে। তোমাদের ক্ষমতা কেন? তার মানে আপনি আমাদের ক্ষমতাটা নিয়ে চিন্তিত? না, শুধু ক্ষমতা নয়, তোমাদের পথটা নিয়ে আমরা চিন্তিত। পৃথিবীর ইতিহাসের দিকে তাকাও, দেখতে পাবে দুই একটা ব্যতিক্রম বাদ দিলে অস্ত্র হাতে কোনো সমস্যার সমাধান হয়। ঠিক বলেছো সত্যতা। আরে মহাভারতে এবং কুরুক্ষেত্রে অত বড় একটা যুদ্ধ হয়ে গেল, দেখো দুর্যোধনরা সব মরে শেষ হয়ে গেল। আবার সেই কৌরবরা ঘুরে ফিরে বারবার এই গোবিন্দ, তুই চুপ কর তো। না মামা, চুপ করো। তুমি না কথা বলতে না মামা, শুধু বন্দুক দিয়ে সবকিছু হয় না। বন্দুকের পিছনে থাকতে হবে একটা মানুষ, সেটা চালনা করার জন্য। হ্যাঁ, ঠিকই তো। যদি প্রকৃত মানুষের হাতে ক্ষমতা না থাকে, তাহলে তো ক্ষমতার অপব্যবহার হবেই।
তাই আমি বলছি শুধু ক্ষমতার প্রয়োগ করে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। কিন্তু বলগানির ক্ষমতার অপব্যবহারকারীদের সামনে দাঁড়িয়ে আমাদের আর পথ কোথায় একবার বলবেন? আপনি বিশ্বাস করেন বিনা অস্ত্রে বাকি ঘাস খাওয়ানো যাবে? আমি তা বলি না। কিন্তু লড়াইটা হোক মানুষে আর মানুষে, দুদল প্রতিহিংসা করার পাগলের মধ্যে নয়। মাস্টারমশাই, ওরা কেউ প্রতিহিংসা পরায়ণ পাগল নয়, ওরা হৃদয়হীন নরখাদক। একটা জায়গায় তোমরা ভুল করছো। তোমাদের রণক্ষেত্র হচ্ছে তোমার স্বদেশ। তার ফলে এর মাঝখানে পড়ে কত নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। দেখো তাদের একদিকে তাক করে দাঁড়িয়ে আছে প্রশাসন বন্দুক নিয়ে, আর একদিকে তোমরা তাক করে আছো তোমাদের বন্দুক নিয়ে। দুটো বন্দুকের তলের মাঝখানে দাঁড়িয়ে থাকা ওই মুখ নিরীহ মানুষগুলোর কথা তোমরা একবার ভাববে না? আপনাদের কথা আমি বুঝতে পারছি মাস্টার। আমরা চলে আসার পর ওরা আমাদের গ্রামে হানা দিয়েছিল, নারী শিশু নির্বিচারে অত্যাচার চালিয়েছে। আমার বৌদিকে ওরা তুলে নিয়ে গেছে। জানি না সে হতভাগ্যের কি দশা হয়েছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমি তোমাদের একবার ভাবতে বলছি। দেখো স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠে নিজেদের নিঃশেষ করে দিয়ে কোনো লাভ নেই। আবার দাবানলের মতো জ্বলে ওঠেও কোনো লাভ নেই। কারণ তাদের ভিতর দেশ ধ্বংস হয়ে যাবে। আগামী প্রজন্মের মানুষ বাস করবে। সাধারণ মানুষ যারা আপনারা লড়াই করবেন বলে ভাবছেন, তারা আপনাদের বন্ধু বলে ভাবতে পারছেন না। আর সাধারণ মানুষকে যদি তোমরা বন্ধ করতে না পারো, তাহলে তোমাদের লড়াইয়ের সার্থকতাটা কোথায়? আসলে লড়াই তো অনন্তকাল চলবে, মৃত্যুর মিছিল হয়ে যাবে। শ্মশানে পরিণত হবে আপনাদের স্বদেশ। তাহলে আপনারাই বলুন, আমাদের সামনে আর পথ কোথায়? তোমাদের কথা মেনে নিলে বলতে হয় যে যাদের বিরুদ্ধে তোমরা লড়ছো তারা হৃদয়হীন নরখাদক। বললাম তাই। কিন্তু তোমরাও যদি তাই হও, তাহলে আমাদের ভবিষ্যৎটা কোথায়? মামা একটা কথা, ওর মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে না মামা? প্রতিশোধ নয়, বলো প্রতিকার। হ্যাঁ, এবং তার জন্য চাই নিরলস সাধনা। কোন সাধনার কথা বলছেন? মানুষের সাধনা রে মা, মানুষের সাধনা। আজ মানুষের উপর একা হয়ে পড়েছে, তাই অমানুষটা চারিদিকে দাঁড়িয়ে বেড়াচ্ছে। একটু আগে ওরা বলছিল না যে ওদের দুঃখের কথা, ওদের বেদনার কথা আমরা বুঝি না। ব্যাপারটা তো আমরা বুঝি, কিন্তু যারা বুঝি তারা বড় একা, বড় ভীত। তাই সামুদ্রিক কোলের মধ্যে নিজেদের ঢুকিয়ে নেওয়ার তারা ঠিক বলেছো, আমরা ভীত। তাই জন্য ওই শৈলেন্দ্র না মাথা চুপ করে সোনালি ঘুরে বেড়ায়। তাহলে এই অন্যায়ের কোনো প্রতিবাদ হবে না? কৌরবেরা নির্লজ্জ উল্লাসে রাজত্ব চালিয়ে যাবে। তা কোনোদিন হয় না, আমি তা কোনোদিন তোমাদের বলতে পারি। আমি বলছি মানুষ তৈরি করো। বিবেকানন্দের কথায় be man and make man। মানুষের সংখ্যা বাড়লে মানুষের এমনি ভীত হয়ে পড়বে। তোমরা তাহলে তাই করো না গো, আমি তোমাদের সঙ্গে থাকবো। আপনি একা নন দাদা, আমরা সবাই থাকবো। হ্যাঁ, সবাই থাকবো। আপনাদের কথাটা আমি বুঝতে পারছি, হয়তো আপনারা ঠিকই বলছেন, কিন্তু তবু একটা প্রশ্ন তো থেকে যায়। এই অমানুষের জঙ্গলকে অস্ত্র হাতে যদি সাফ না করা যায়, তাহলে মানুষেরা একবার কোথায় থাকতে ভেবে দেখছেন? তোমরা নিজেদের বিপ্লবী ভাবছিলে না? দেখতে অল্পকে হতাশ হয়ে চলবে কেন? দেখো আমি তোমাদের মনটাকে শ্রদ্ধা করি, তাই আমি তোমাদের অনুরোধ করছি, তোমাদের পথটা নিয়ে একবার ভাবতে বলছি। বিপ্লব হচ্ছে কোনো রক্তারক্তি নয়। শরৎচন্দ্র বলেছিলেন বিপ্লব হচ্ছে অতি দ্রুত আমূল পরিবর্তন। সেই পরিবর্তনের কাণ্ডারি তোমরা। যে পথ দিয়ে এতদিন চলে এসেছো, সে পথকে যদি আজ হঠাৎ ভুল বলে মনে হয়, তাহলে ভেঙে পড়লে চলবে কেন? শরীরটা লক্ষ্যটা ঠিক আছে, কিন্তু পথ বদল করতে হতেই পারে। তাহলে আপনারাই বলুন পথ কোথায়? দুঃখটা কি জানো? যে পথ দিয়ে আমরা এতদিন চলে এসেছি, সে পথটাকে ঠিক, সেটাও আমরা জোর দিয়ে বলতে পারি। অথচ সেটা যে ভুল সেটা বলতেও আপনারা হ্যাঁ, ভুল বলতাম যদি দেখতাম সে পথে যারা চলেছে তারা বেশিরভাগ, অন্তত বেশিরভাগ সৎ, এবং এই দেশের মানুষকে, এই দেশকে তারা ভালোবাসে। হ্যাঁ সত্য, জীবনের এই অপরাহ্ন বেলায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যেন কোথায় একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। তাই দেশের আজ এত উন্নতি হচ্ছে, অথচ আমার দেশের কত
খেয়ে ঘুমোতে যাচ্ছে। অত্যাচারিত লাঞ্ছিত মানুষের সামনে বিচারের পানি আজ নীরবে নিভৃতে কাঁদছে। হ্যাঁ মা, ওদের পথটাকে ভুল বলার আগে আমাদের তো একবার ভাবতে হবে যে আমাদের পথটা কি না। নইলে ওদের সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে কি কল্যাণ আসবে আমাদের দেশে? তাই তো বলছি মাস্টার মশাই, এই সমস্ত প্রান্তিক মানুষের যারা আজ হয়তো পেটের দায়ে অথবা অন্য কোনো কারণে অস্ত্র হাতে তুলে নিয়েছে, তারাও এই দেশের মানুষ, তারা সবাই ডক্টর জানে না। তাই তাদের দিকে বন্দুক না বাড়িয়ে দিয়ে অন্তত যদি ভালোবাসার হাতটুকু বাড়িয়ে দেওয়া যায়। জানি তাদের কথাও আমাদের ভাবতে হবে। তারা বড় অসহায়। এই অসহায় মানুষগুলোর কথা, এই অসহায় মানুষগুলোর কথা সবাইকে বলুন, তাদেরকে রক্তক্ষেপ বিশ্বাস হিসাবে দেখতে। তাহলে তোমরা এই শোনো, আবার পুলিশ এসেছে, সঙ্গে সেই বদমাশ। শোনো, আমি বলছি, এই শোনো, অস্ত্র দিয়ে এখন চলে রাখলে, তোমরা আমার সঙ্গে চলো। তোমরা এই দিকটা দেখো, আমি দেখছি কি করা যায়। চল গোবিন্দ, প্রতিমা, তোমরা সবাই চলো। মাস্টারমশাই, শুনলাম আপনার বাড়িতে ওদের লোক এসেছে, আমাদের জানাননি কেন? কেন আমার বাড়িতে আত্মীয় এলে আপনাদের জানাতে হবে কেন? আমি কি দাঁড়িয়ে আছি নাকি? আরে না না মাস্টার, ব্যাপারটা ওভাবে ঘটবে না। আমাদের কাছে খবর আছে এই টল্লাকে বেশ কিছু সন্ত্রাসবাদী করেছে, সেই জন্যই সাবধান হতে হবে। শুনুন অফিসার, আমাকেও তো আপনি চেনেন। এই পড়ায় যে হাই স্কুলটা আছে, আমি সত্য বসাচ্ছি। তা আপনি এখানে? শুনুন, আমি যে স্কুলে হেডমাস্টার ছিলাম, এখন ও সেই স্কুলের হেডমাস্টার, তাই মাঝে মাঝে আমার কাছে পরামর্শ চাইতে আসে। আপনার কোনো আপত্তি আছে? ওকে ওকে। আর কেউ এসেছিল? এই গোবিন্দ কোথায় গেল বলো তো? গোবিন্দ? গোবিন্দ, ও গোবিন্দ, এদিকে আয় তো বাবা। আচ্ছা মাসিমা, আপনার এই ভাগ্নে গোবিন্দ আগে কোনোদিন এখানে এসেছে? এই গল্লাটা কেউ চেনে? হ্যাঁ, আশেপাশে কেউ চেনে? কি বলেন যে দাঁড়াও, আমাকে চিনবে না এই গ্রামের লোক? কি গো রাজুদা, আমার চেনে না? বিটুদা ভালো আছে তো গো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। হ্যাঁ। তা তোমার বাড়িতে অনেক লোক ছিল মনে হলো? অনেক লোক মানে? ও ও তো অলকা, আমার খুঁড়তুতো বোন। আপনার বোন এখানে? ওই ওর নিশ্চিন্তপুরের বিয়ে হয়েছে তো, তাই ওর বাড়িতে গেছি। বেশ তাহলে মনকে নিশ্চিন্তপুরে বিয়ে হয়েছে, মনকে বাড়িতে না গিয়ে তুমি এখানে এসেছো কেন? ওই জামাইয়ের শরীর খুব খারাপ, মানে এখান থেকে বাড়ি যাবো তো নিশ্চিন্তপুর থেকে, শরীরটা খারাপ হলে মামার বাড়িতে একবেলা কাটিয়ে যাচ্ছি। ও তাহলে বাড়িতে ভঙ্গিমতি এনেছো? হ্যাঁ, ভগ্নিপতি তো আছে তো, ও পরিমল। ও বিদ্যুৎ, তুমি তো তাকে দেখো নি। এই রাজুদা, তুমি তো দেখেছো সেই 2 বছর আগে, সেই যে হাটে পুজোর পরে বসে বসে যে চা খেলাম, পরিমল এলো, আরে বলো না গো, সেই যে দেখেছিলে যে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তারপর ভগ্নিপতি গেল, বাড়ি নিয়ে যাও কেন? ও আসল কথাটা তো বলা হয়। আমার না কাকার না খুব শরীর খারাপ, জানো তো, এই যায় তো সেই যায় এই দেখার জন্য। তাহলে আপনার বোন আর ভগ্নিপতিকে তো একটু দেখতে হচ্ছে। এক্ষুনি আমি ডেকে দিচ্ছি। না, আপনি যাবেন না, এখানে থাকুন। সমরবাবু, ওদের ডেকে আনুন তো। কোথায় না? কোথায়? কোথায় না? আপনারা ভিতরে যারা আছে বেশি বেরিয়ে আসুন। বেরিয়ে আসুন। এই অলকা, এদিকে আয় রে, দারোগাবাবু তোকে দেখতে চেয়েছে, বোন ভগ্নিপতি। এই পরিমল, সঙ্গে তুমি বেরিয়ে আসুন। বাবু, আমি বড্ড কথা বলে। বেরিয়ে আসুন।
আমি পরিমল। আমার স্বামী বাবু, বাবার বড় শরীর খারাপ তো তাই যাচ্ছি। থামো থামো থামো। তা পরিমল, তুমি কি বাবা জানো যে এই তল্লাটে অনেক সন্ত্রাসবাদী ঢুকে পড়েছে? হবে হয়তো, তো ওরা কারা? এই সন্ত্রাসবাদী ওই যারা বোমা বন্দুক এসব নিয়ে ঘুরে বেড়ায় আর লোককে খুন করে, বাজে লোক যত। ওরে বাপরে, তা ওইসব খুনে লোকগুলো এইখানে কি করতে এসছে? তারা আমাদের মারবে না তো বাবু? আরে না না, তোমাদের আর কি মারবে। তবে ওর লোকগুলো খুব খারাপ, বুঝেছো না? কাজেই যদি তাদের সম্বন্ধে কোনো খবর পাও আমাদের কিন্তু অবশ্যই জানাবে। ও করতে পারবি? ওরে বাপরে, আপনি নিজে মুখে বলেছেন ওদের হাতে নাকি অস্ত্র শস্ত্র আছে। তো ওদের খবর যদি আপনাদের দিয়েছি, ওরা যদি সেটা জানতে পারে আমাদেরকে মাইরিয়ে কেটে এখানে জলে ভাসাই দেবে, স্যার ও করতে পারবি, স্যার ও করতে পারবি। তুমি থামো তো বাবু। সরকার বলছো? যাকে বলেছে কোনো ভয় নেই। না বাবু, ওনাদের খবর পাইলেই জানাবো। বেশ বেশ বেশ। না স্যার, কিছু পাওয়া গেল না। গুড গুড। এবার এই দুটোকে সার্চ করুন তো। কিন্তু স্যার, মেয়েদের ওহ, খালি আইন আর আইন। ঠিক আছে ঠিক আছে, আপনি পরিমলকে সার্চ করুন। আর এই যে আপনি আপনি এটাকে দেখুন তো। না স্যার, কিছু পাওয়া গেল না। কি কিছু নেই? ঠিক আছে মাস্টারমশাই, আপনি কিছু মনে করবেন না, আমরাই আমাদের ডিউটিটা করে গেলাম আর কি। না না, ঠিক আছে বুঝলো বাবু। তবে সবাই যদি আপনার মতো এমন বিউটিফুল হতো তাহলে দেশটা কত ভালো হতো, তাই না? ঠিকই কথা। আর বাবা পরিমল, তোমায় একটা কথা বলি। আসছে সপ্তাহে আমি নিশ্চিন্তপুর যাচ্ছি, তখন যেন তোমায় দেখতে পাই, তুমি বাড়িতে থাকবে। যদি তোমাকে না পাই কি হবে বুঝতে পারছো? আচ্ছা, কোথায় আর যাবো? ও গ্রামের দোকানে দুটো ফল নিচে খায়। তা আপনি আমাদের গ্রাম নিশ্চিত করে এসছেন শুনলে সরান করে আসবেন, ফরান করে এই আপনার পায়ে ধুলো দিয়ে দেবো স্যার। বেশ বেশ, মনে থাকে যেন। এই চলো চলো সব চলো সব। মাস্টারমশাই, ভুলে যাবেন না, যদি কোনো খবর পান আমাদের জানাবেন। পাশে রাজনীতি একটু রইল, ওর আশেপাশেই থাকবে, ওদের জানালেই হবে। মানুষের সিদ্ধান্ত নেওয়া আমাদের এখানে বেরিয়ে পড়তে হবে। ওসবের জন্য আমাদের হাতে এখন কোনো সময় নেই। আরে আরে ভয় নেই, ওরা এখন আর এদিকে আসবে না। গোবিন্দ, নিশ্চিন্ত করে গিয়ে যদি ওদের দেখতে না পায় তখন কি হবে? কি আমার হবে? বলে দেবে, ভাগ্নে চেনা জানা, তাই থাকতে দিয়েছো একবার। বলে দেবে। কিন্তু আপনার কি হবে? আমার আমার কি হবে? ও ম্যানেজ করে দেবো, কিছু বলে ম্যানেজ করে দেবো। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, পিস্তল দুটো কি হলো? আরে পিস্তল বলে কি আর মানুষ নয়? তাতে কি জীবনের ভয় নেই? ঠিক সময় চক্রপুরে ঠিক ব্যাপারটা কি বলুন তো? মানে পিস্তল দুটো তো আমারই ভাগ্নে ভাগ্নি। সাবাস গোবিন্দ, সাবাস। তোমার সাহস বলি নাই। কি বলেছে আপনাকে ধন্যবাদ দিই। আরে ধন্যবাদ দিতে হবে না, তাড়াতাড়ি করো, গ্রাম ছাড়তে হবে তোমাদের নিয়ে। আপনি যাবেন নাকি আমাদের সঙ্গে? আপনি আবার কোথায় যাবেন? না, না, তোমাদের কোনো গোপন ডেরায় যাবো না। তবে কথা শুনি, রাজু বিল্টু এসব আশেপাশে থাকবে, তা তোমাদের সঙ্গে নিয়ে তবে আমায় গ্রামটা ছাড়তে হবে, এবার বোঝার চেষ্টা করো। আমরা তো আগে ভাবিনি। হ্যাঁ, তা দিন আমাদের অস্ত্রগুলোকে। না, না, না। আবার যদি রাস্তায় তোমাদের তল্লাশি করে, কিন্তু গোবিন্দ, তাতে তো তোমারও বিপদ, আমার আবার কি বিপদ? হ্যাঁ। ওরা ধরা পড়লে অস্ত্র নিয়ে কি অবস্থা হবে বুঝতে পারছো? না, কি হতে পারে না, শুধুমাত্র আবেগের বশে এইভাবে। না, এটা আবেগ নয়, এটা আবেগ নয়। আমার কর্তব্য। এই দেখো, আবহাওয়াটা কিরকম পুরো গম্ভীর হয়ে গেল। আরে সারা ভগ্নিপতির মধ্যে এইরকম কখনো হয় কথাবার্তা? চলো 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 চলো,
ভাবছি এই দেশ আর এই দেশের মানুষের কথা। ভাবো, আরো বেশি করে ভাবো, পথ একটা পাবে। দেখো, অন্ধকার যত গভীর হোক, রাত্রি যত দীর্ঘতর হোক, কাজ শেষে একটা ফাঁকা আছে। আমরা যেন সে সকালের সাধনায় জয়ী হতে পারি না। শুধু জয়ী নয়, মহাবিজয়ী। তামাশো, ওরা না জিতলে আগামীকালের শিশুরা বাঁচবে কি করে? তামাশো আজুতি গমন, অসতো অসদ্গময়, মৃত্যুর বায় অমৃতর গময়, তামাশো অসদ্গময়। তামসা থেকে ভালো দিকে যাও, মৃত্যু থেকে জীবনের দিকে যাও। তোমাদের পাশে আমার আশীর্বাদ চিরকাল থাকবে বাবা। মানুষের জন্য ভাবো। জগতে উচ্চারিত আলো, শীত তোমার কালো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, শীত তোমার ভালো। কালের উৎসবতে উচ্চারিত আলো, শীত তোমার কালো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, শীত তোমার মাটিয়ানা সবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন রইল। আপনাদের গঠনমূলক সমালোচনা, আপনাদের উপদেশ আমাদের পাশে রইল। বিমলদা, আসলে মাটিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে যেমন ধন্যবাদ, তেমনি মাটিয়ার পক্ষ থেকে আমি অসম্ভব কৃতজ্ঞ আমার অগ্রজ, অনুজ এবং সমবয়সী চিকিৎসকের কাছে। তার কারণ হচ্ছে আমার ব্যস্ততার মাঝেও এরা আমাকে মাঝে মাঝে ডেকেছেন, আমার সামান্য অভিজ্ঞতা বা পরামর্শ এরা গ্রহণ করেছেন। প্রায় সব কাজটাই নিজেরাই করেছেন, কিন্তু আমাদের অভিজ্ঞতাটাকে একটু নেবার চেষ্টা করেছেন, যেমন আমরা চিকিৎসকের অভিজ্ঞতা গ্রহণ করে থাকি। এই প্রযোজনার সমস্ত কাজকর্ম এরা নিজেরাই করেছেন, শুধু মতামতটুকু আমরা দিয়েছি। তাই সমস্ত কৃতজ্ঞতা যারা এই নাটকের কুশীলব তাদের। এর বাইরে আমাদের কোনো ভূমিকা ছিল না। আমরা আমাদের প্রাণের কাজ থিয়েটার করি। আমি মনে করি যেখানে যারা থিয়েটার করেন, যতটুকু করেন, যতটুকু সামর্থ্যে করেন, সেটাই সমাজের কাছে একটা বড় কাজ। একদিক থেকে ওনারা বড় কাজ করেন, আলাদা করে বলতে হয় না, কিন্তু তার সঙ্গে সঙ্গে শিল্প মনস্কতা আমার মনে হয় এই সময়ে, এই যুগে, এই আবহে দাঁড়িয়ে একটা বড় প্রাপ্তি আমাদের কাছে। এর জন্য এদেরকে করতালি দিয়ে অভিনন্দন করা। এটাও বলে রাখা ভালো যে আমরা যারা বাইরে থিয়েটার করি, সে প্রথাগত থিয়েটারের মধ্যে এরা নেই, কিন্তু আমার সঙ্গে আছেন স্বপন বন্দ্যোপাধ্যায়, এই পুরো মিউজিক স্কোর করেছেন এবং অত্যন্ত কৃতি একজন শব্দের কারিগর, যিনি রাজা হিলেরে আমার সঙ্গে বাজান। ওখানে রয়েছেন বাদল দাস, তিনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্যতম একজন আলোক পরিকল্পনাকারী, এবং তার সহযোগীরা রয়েছেন চন্দন ইত্যাদি। এরা সকলেই মনে করেছেন যে না, আমাদের চিকিৎসক বন্ধুদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত, যাতে তারা প্রতিদিন নিয়মিত কাজকর্মের বাইরেও শিল্পের কাজকর্ম করতে পারে। এবং আপনারা যারা অবহিত মানুষ এখানে এসছেন, তারা থিয়েটারকে ভালোবাসে আসেন, আমি এটা বিশ্বাস করি এবং দেখতেও পাই। আপনারা সব সময় এদের পাশে থাকুন, এই সংগঠনের পাশে থাকুন। নিয়মিত নাট্যচর্চার একটা আবহ তৈরি হোক, যে আবহতে এরা নয়, এর পরের প্রজন্ম যারা আছেন
যারা মেডিকেল কলেজ থেকে পাশ করবেন এবং অন্যান্য মেডিকেল কলেজে যারা আছেন তারা সম্মিলিতভাবে যেন এইটা বলতে পারে আমরা শুধু চিকিৎসক নই, আমরা চিকিৎসক শিল্পী। যে শিল্পটা একেবারে সমাজকে সুস্থ রাখবার জন্য চেষ্টা করে প্রতিনিয়ত এবং সমাজের মননকে সুস্থ রাখবার চেষ্টা করে প্রতিনিয়ত। শরীর, হৃদয় এবং মনন এর ত্রয়ীর মিলে যেন সুন্দর হয়ে উঠতে পারে মাটিয়ার ভবিষ্যৎ কাজ। এইটুকু বলে আজকের মতো শুভরাত্রি। একটা ঘোষণা যে আজকের যে গ্রুপ থিয়েটারটা আমরা গত বছর থেকে শুরু করেছি সেটা হচ্ছে, একজন সাংবাদিক আমাকে খবরটা দিলেন, এটা হচ্ছে ভারতের প্রথম গ্রুপ থিয়েটার যেটা ডাক্তাররা চান। আসুন আমরা পরিচিত হই আমাদের মধ্যে। আমি সিদ্ধার্থ চক্রবর্তী। আমি প্রশান্ত ভট্টাচার্য। আমি মুমতাজ সঙ্গমিতা। আমি রাজেশ দাস, সোমা দত্ত, তন্ময় চ্যাটার্জি, চিরঞ্জিত বল, নির্মল কোল, অপর্ণস্কর, রামপ্রসাদ বসু, অসীম সরকার, সুদীপ্তা মুখার্জি, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, লীলা ঘোষ। আমি বিমল চক্রবর্তী।